কুত্তার বাচ্চা, তোকে বলছিলাম যে আমাকে সকাল 7টার সময় ডাকবি, তুই আমাকে ডাকলি না কেন? আমি নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই ডাকা হয়নি। ঋতু আমাকে ঘুম থেকে উঠে আমাকে অনেক চড় মারলো। আমি মাথা নিচু করে মারগুলো খেলাম। আপনারা ভাবছেন ঋতু মেয়েটা আবার কে? ঋতু আমার বউ। 3 মাস আগে আমাদের বিয়ে হয়, কিন্তু ঋতু আমাকে স্বামী হিসেবে মেনে নেয়নি, কারণ আমি নাকি ওর জন্য পারফেক্ট না। আমি ছিলাম ঋতুর বাবার বন্ধুর ছেলে। কোন এক দুর্ঘটনায় আমার মা বাবা দুজনেই মারা যায়। সেইখান থেকে ঋতুর মা বাবা আমাকে দেখাশোনা করে বড় করেন, আর আমাদের বিয়ে হয়েছিল এক দুর্ভাগ্যবশত। আমাদের কলেজ থেকে একবার শিক্ষা সফরে গিয়েছিলাম। ঋতু এক মধ্য জঙ্গলে যাচ্ছিল, আর আমি ওর পেছন পেছন যেতে লাগলাম। কিন্তু সেখানকার মানুষ মনে করেছিল যে আমরা হয়তো অশ্লীল কাজ করতে এসেছি। তারপর আমাদের বিয়ে দিয়েছিল ওখানকার মানুষেরা। যাই হোক, সকালের কথায় ফিরি। ঋতু আমাকে ঘুম থেকে উঠিয়ে মেরে চলে গেল আর বলল, তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হ, কলেজে যাব। আচ্ছা আপনি জান, আমি আসতেছি। আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি আন্টি আমার রুমে। ঋতু খাবার খেতে গেছি, তুই তাড়াতাড়ি আয় খাবার খেতে। আচ্ছা আপনি জান, আমি আসতেছি। আন্টি চলে গেল। আমি কলেজ যাওয়ার জন্য তৈরি হয়ে চলে এলাম খাবার খেতে। ঋতুর পাশের সিটে বস। আচ্ছা। এই বলে ঋতুর পাশের সিটে বসতেই ঋতু আমাকে চড় মেরে বলল, কার পাশে তুই বসেছিস, তোর খেয়াল আছে? তুই এমন করছিস কেন ওর সাথে? ঋতু এই বলে চলে গেল কলেজের উদ্দেশ্যে। আন্টি আমাকে বলল, কিছু মনে করিস না, ওর মনে হয় মন খারাপ। জি আন্টি, আমি তো জানি ও এমনই মেয়ে। আচ্ছা, তাড়াতাড়ি তুই খেয়ে নে, ও আবার রাগারাগি করবে। আমি রাতারাতি খাবার খেয়ে চলে এলাম গাড়ির কাছে। আসতে ঋতু আমাকে বলল, কুত্তার বাচ্চা, তাড়াতাড়ি চল, কলেজে দেরি হয়ে যাবে। যাচ্ছি। এই বলে আমি গাড়ি স্টার্ট করে চলে এলাম কলেজে। এসে দেখি ঋতুর বান্ধবী পুষ্প দাঁড়িয়ে আছে। ঋতুর জন্য আমি গাড়ি পার্কিং করে আমি আর ঋতু পুষ্পের কাছে এলাম। পুষ্প আমাকে দেখে বলল, এই যে মিস্টার, বউকে নিয়ে এত দেরিতে আসলেন কেন? চুপ কর, ওর বউ আমি না। ওর কোনো অধিকার নেই আমাকে বউ বলার, কুত্তার বাচ্চা কোথাকার। আমি ঋতুর কথা শুনে মাথাটা নিচু করে রইলাম। তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? আর তাছাড়া শাওন তোর স্বামী। থাক পুষ্প, ওকে কিছু বলো না। ও যা ভাবে আমাকে তার চেয়ে বেশি কিছু আশা করি না ওর থেকে। হ্যাঁ, সেই ভালো। চলো ক্লাসে যাই। তুই যা, আমরা আসতেছি। এই বলে চলে এলাম আমার ক্লাসে। ব্যাগ রেখে ক্লাসরুম থেকে বেরিয়ে সিঁড়িতে নামছিলাম। হঠাৎ আমাকে কি যেন ধাক্কা দেয় আর আমি পড়ে যাই। আমি উঠে তাকিয়ে দেখি পুষ্প। আমি পুষ্পকে বললাম, সরি, আমি দেখিনি। আসলে আমারই দোষ, আমি খেয়াল করি নাই যে তুমি আসছো। কুত্তা কোথাকার, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? দেখ তোকে কি করি আজ। এই বলে আমার টি শার্টের কলার ধরে মধ্য মাঠে নিয়ে গেল। আর সেখানে স্যার, ম্যাম এবং কলেজের ছাত্রছাত্রীরা আমাকে বৃত্ত আকারে ঘিরে ধরে। আর স্যার বলল, কি হয়েছে ঋতু? স্যার, শাওন আমার ফ্রেন্ডের সাথে বাজে কাজ করতে চাইছিল। বাজে কথা বলা বাদ দাও। ছি ছি, তুমি এতগুলা ছেলে থাকতে অবশেষে শাওনকে মিথ্যা অপবাদ দিচ্ছ? আমি কান্না করতে করতে মাটিতে পড়ে গেলাম। স্যার এসে বলল, শাওন, তোমাকে আমি অবিশ্বাস করব না। যাও, এখন ক্লাস শুরু হবে। জি স্যার। আর ঋতু, তোমার লজ্জা হয় না? শাওন তোমার স্বামী, আর তুমি তাকে নিয়ে মিথ্যা অপবাদ দাও কেন? ঋতু নীরব হয়ে গেল। আমি ক্লাসে চলে গেলাম, আর আমার পাশে বসলো পুষ্প। আমি পুষ্পকে কিছুই বললাম না। ক্লাস করে গাড়ি পার্কিং করে ওইখানে দাঁড়িয়ে রইলাম ঋতুর জন্য। কিছুক্ষণ পর ঋতু এসে বলল, গাড়ি স্টার্ট কর। হ্যাঁ আপনি বসেন, আমি করছি। এই বলে গাড়ি স্টার্ট করে চলে এলাম বাসায়। আসতে আন্টি বলল, তোর মুখ এমন দেখাচ্ছে কেন? না এমনি, রাতের ঘুম হয়নি তাই তো এমন মনে হয়। আচ্ছা, দুজনে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। আমি চলে এলাম আমার রুমে, আর ঋতু রুমে চলে গেল। আমি ফ্রেশ হয়ে এলাম খাবার খাওয়ার রুমে। এসে দেখি ঋতু এখানে নেই। আর আমি ঋতু না খেলে আমিও খাই না কিছু, তাই আন্টি আমাকে বলল, শাওন দেখ তো ঋতুর কি হয়েছে। মেয়েটাকে বললাম ফ্রেশ হয়ে আসতে, কিন্তু এখনো এলো না। আচ্ছা আন্টি, আপনি আমার আর ঋতুর জন্য খাবার রেডি করেন, আমি আর ঋতু আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবি কিন্তু, আমার হাতে অনেক কাজ। আন্টির কথা শুনে আমি গেলাম ঋতু রুমের সামনে যেতে দেখি দরজা খোলা। আমি ভাবলাম কি ব্যাপার, ঋতু রুমের দরজা খোলা কেন? কিছু না ভেবে প্রবেশ করলাম। আমি গিয়ে দেখি ঋতু কান্না করতেছে। আমি বললাম, কি হয়েছে আপনার, কান্না করতেছেন কেন? তোর সাহস কি করে হলো আমার রুমে ঢোকার? আর তুই আমার রুমে কেন এসেছিস? আসলে আন্টি খাবার খেতে ডাকছেন, তাই আপনাকে ডাকতে এসেছি। এই কথা শুনে ঋতু আমাকে পা দিয়ে লাথি দিয়ে ঋতুর খাট থেকে ফেলে দেয়। আমি নিচে পড়ে যেতেই ওর পরের টেবিলে থাকা চীনামাটির ফুলদানি আমার গায়ের উপর জোরে পড়ে। সেই চীনামাটির ফুলদানিটা এসেই আমার মাথায় লাগে। আমি ওখানে আমার মাথা ধরে বসে পড়ি। আর ও যাওয়ার সময় আমাকে বলে যায়, ন্যাকামোর একটা সীমা থাকা দরকার। আমি মাথাটা নিচু করে কথাটা শুনলাম। ঋতু চলে গেল খাবার খেতে। আমি কিছুক্ষণ ওখানেই বসে রইলাম। পরে ভাবলাম আন্টি যদি দেখে ফেলে তাহলে তো ঋতুর কঠিন সর্বনাশ হয়ে যাবে। তারপরে আমি চলে এলাম আমার ওয়াশরুমে। এসে মাথাটাতে ভালো করে পানি দিলাম। তারপরে মাথা মুছে চলে এলাম খেতে। এসে দেখি ঋতু খাবার খাচ্ছে। আমি কিছু বললাম না। ওখানে বসতে আন্টি আমাকে বলল, কি রে, এতক্ষণ কইছিলি আর তোর মাথা ভেজা ভেজা কেন?
গোসল করছি। ও তাই বল, নে নে তাড়াতাড়ি হাত চালা। আমি খাবার খেয়ে চলে এলাম আমার রুমে। এসে একটু বিশ্রাম নিতে চাইলাম। বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়লাম আর ভাবলাম, আমি কি সারা জীবন আঙ্কেল আন্টির কাছে ঋতুকে ঠিক আর আমাকে ভুলই তো প্রমাণ করব? আর কতদিন ঋতু আমাকে ভুল বুঝবে? মনে মনে এসব বলতে বলতে নিদ্রায় চলে গেলাম। সন্ধ্যায় আমার ঘুম ভেঙে যায় মাগরিবের আজান শুনে। আমি অজু করে মাগরিবের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ার পর আমি বাসায় ফিরে দেখি আঙ্কেল আসছে, আর ওখানে আঙ্কেল আন্টি আর ঋতু গল্প করছে। ঠিক তখনই আঙ্কেল আমাকে দেখে বলল, কই কই থাকেন? নামাজে গিয়েছিলাম। কেন, কিছু বলবেন? আমি আর ঋতুর আম্মু 2 দিনের জন্য অফিস থেকে বেরোতে যাব। তুমি ঋতুর খেয়াল রেখো। ঋতুকে নিয়ে যান আপনাদের সাথে, ও অনেক মজা করবে। অনেক দিনই তো হলো ঋতু বেড়াতে যায় না। না, আমি যাব না, আমার সামনে পরীক্ষা। আরে পরীক্ষা এখনো 3 মাস পরে, আপনি যান, দেখবেন আপনার মন ফ্রেশ হয়ে যাবে। আমি যাবই না, কারণ আমার বন্ধুর বার্থডে কাল, তাই ওখানে পার্টি হবে, আমি ওখানে যাব। ও তাহলে তো ভালোই হলো ঋতু, সায়ন বার্থডেতে যাবে, আমি আর ঋতুর আম্মু বেড়াইতে। আচ্ছা আঙ্কেল, আপনি কি আজই যাবেন? হ্যাঁ, এখনই বের হব, শুধু তোমার জন্য ওয়েট করেছিলাম। ও আচ্ছা। আঙ্কেল আজ দুজনে চলে গেল বেড়াতে। বাড়িতে আমি আর ঋতু। আমি আমার রুমে গেলাম। কিছুক্ষণ পর ঋতু এসে আমাকে বলল, আচ্ছা, তুই এত কথা বললি কেন? আপনার ভালোর জন্যই তো বললাম। কুত্তার বাচ্চা, তোকে কে বলছে আমার ভালো মন্দ দেখতে? আমার যথেষ্ট অধিকার আছে আপনার ভালো মন্দ দেখার। আমি আপনার স্বামী। কুত্তার বাচ্চা, এই অধিকার আমি তোকে দেইনি। অধিকার একমাত্র আমার বয়ফ্রেন্ডের। এই কথা শোনার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি ওকে বললাম, বয়ফ্রেন্ড মানে? ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, আমার বয়ফ্রেন্ড আছে, আর কাল ওর বার্থডে, তুই আমাকে সেখানে নিয়ে যাবি। এই বলে ঋতু আমার রুম থেকে বেরিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি ওর বয়ফ্রেন্ডের কথা শুনে একদম নিরাশ হয়ে গেলাম। আমি ভাবলাম এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাই, কিন্তু আমি চলে গেলে ঋতুর কি হবে? এই বলতে বলতে আমি রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলায় আমার কাছে ঋতু এসে বলল, শাওন, গিয়ে চা বানিয়ে নিয়ে আয়। আমি তো চা বানাতে পারি না। মুখে মুখে এত প্রশ্ন কেন? যা বলছি কর, না হলে। আচ্ছা যাচ্ছি। আমি চলে এলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে গেলাম চা বানাতে। চা আমি আমার জীবনে বানাইনি, শুধু ঋতুর কারণে আজ আমি চা বানাতে আসছি। হাজার হলেও আপন বউ বলে কথা। যাই হোক, অবশ্যই চা বানিয়ে ঋতুর কাছে গেলাম। যাওয়ার পর বললাম, এই নিন আপনার চা। ঋতু চাটা মুখে নিয়ে বলল, এই ছাগলের বাচ্চা, এটা কি চা হয়েছে? এই বলে আমার মুখের উপর গরম চাটা মারলো আর বলল, খা খা, তোর চা তুই খেয়ে উদ্ধার কর কুত্তার বাচ্চা, আজ দিনটাই খারাপ হবে। আমি নীরব হয়ে মাটিতে বসে আছি আর ঋতু আমাকে বকা দিচ্ছে, আর আমি ওগুলো উপভোগ করছি। তারপর আমি ঋতুকে বললাম, আমি আপনাকে আগেই বললাম আমি চা বানাতে পারি না। তুই আবার মুখে মুখে তর্ক করছিস? আমাকে চর মেরে বলল ঋতু, হ্যাঁ হ্যাঁ আমাকে মারেন, আপনার কাজ তো ওটাই, বকাবকি আর মারধর। যেদিন এই শাওনের পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিন বুঝবেন আপনাকে কতটা ভালোবাসে। আমার কিন্তু এবার মেজাজ খারাপ হয়ে যাবে, তুই এখান থেকে যা। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। আমার রুমে এসে ভাবতে লাগলাম যে কিছুক্ষণ পরে তো ঋতু খাবার খাবে, কিন্তু ঘরে তো রান্না করার কিছুই নেই। আমি চলে গেলাম রেস্টুরেন্টে, কিছু খাবার কিনে নিয়ে আসলাম বাসায়। ঋতু রুমের সামনে এসে বললাম, ঋতু আমি রেস্টুরেন্ট থেকে খাবার আনছি, আমি কি আপনার রুমে আসবো? দরজায় টোকা দিয়ে বললাম কথাটা। আই। আমি ঋতুর রুমে প্রবেশ করলাম। ঢুকে দেখি 3টা টি শার্ট একটা ব্যাগে ভরছে। আমি বললাম, এই নিন আপনার খাবার। আর এই টি শার্ট কি আমার জন্য? নেকা ফকিরের বাচ্চা, জাঙ্গালে পা। আমার হাসি মুখটা অনায়াসে কষ্টে পরিণত হলো। যা যা, এখন আমাকে গোছাইতে দে। আচ্ছা যাচ্ছি, আর কিছু লাগলে বলবেন আশা করি। আমি ক্লান্ত ক্লান্ত মুখে বললাম। আর কিছু লাগবে না, দয়া করে এখন আমার রুম থেকে বেরিয়ে যা। আমি ঋতুর রুম থেকে বেরিয়ে আমার রুমে এলাম। এসে শুয়ে পড়লাম। শুয়ে ভাবলাম, আমার কি ভুল ছিল? আমি একে এত ভালোবাসি, ওর কাছে কি বিন্দু পরিমাণ আমার জন্য ভালোবাসা নেই? ওই টি শার্টগুলো কার জন্য? আমাকে শার্টগুলো দিলে কি হতো? এমনিতে হাজার প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু তাও আমার ঘুম আসছে না। শুধু এই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবলাম যাই দেখি ঋতু কি করছে। এভাবে বিছানা থেকে নামতেই আবার মনে হলো যদি অপমান করে। এইভাবে আবার ঘুমানোর জন্য চেষ্টা করলাম। অবশেষে আমি নিদ্রায় চলে গেলাম। বিকেলবেলায় ঋতু এসে আমাকে ডাকছে। এই কুত্তার বাচ্চা, তুই আমাকে ডাকলি না কেন? কত দেরি হয়ে গেল। আপনি কি আমাকে ডাকতে বলছেন? তুই জানিস না আজ আমার বয়ফ্রেন্ডের বার্থডে, আর সবার আগে আমাকে যেতে হবে? আমি আবারও নিরাশ হয়ে গেলাম ওর বয়ফ্রেন্ডের কথা শুনে। যাই হোক, তুই তাড়াতাড়ি রেডি হ, আমি আর তুই আমার বয়ফ্রেন্ডের বার্থডেতে যাব। আমি না গেলে হয় না? বেশি কথা বলিস না, আমি তোকে যা করতে বলবো তুই তাই করবি। আর ওখানে যেন বলিস না তোর সাথে আমার সম্পর্ক আছে, বলবি তুই আমার চাকর। আমি ঋতুর কথা শুনে খুব কষ্ট পেয়ে ঋতুকে বললাম, হ্যাঁ ম্যাম, আমি তো আপনার চাকর, না হলে কি ছোটবেলা থেকে আপনার পাশে থাকতাম? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, এখনই রওনা হইব। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে এলাম। ঋতুর রুমের সামনে এসে ঋতুকে ডাক দিলাম, আপনার হয়েছে?
রুমের ভেতরে আয় তুই। আমি রুমে ঢুকতে দেখি ঋতু সুন্দর একটি ড্রেস পরিহিত করেছে, কিন্তু আমি ভালো করে দেখতে ঋতু আমাকে বলল, আমার জামার পিঠের চেইনটা লাগিয়ে দে না প্লিজ, আমি লাগাইতে পারছি না। আচ্ছা। আমি মনে মনে ভাবলাম যে মনে হয় ঋতু আমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, তাই আমি খুব আগ্রহী চেন লাগানোর জন্য গেলাম। তোর চোখ বন্ধ কর আর আমাকে টাচ করার চেষ্টা করিবি না। আচ্ছা। এই বলে আমি আমার চোখ বন্ধ করে চেন লাগানোর জন্য হাত বাড়িয়ে দিলাম, কিন্তু আমার একটা আঙ্গুল ওর পিঠে টাচ করে, আর চেন লাগানোর পর ও আমাকে চর মেরে বলল, শুয়োরের বাচ্চা লুচ্চা কোথাকার, সুযোগ পেলেই লুচ্চামি করতে মন চায় তাই না? আপনি ভুল ভাবছেন, আমি ইচ্ছে করে আপনাকে টাচ করিনি, আমি তো চোখ বন্ধ করেছিলাম। তোর সাহস তো কম নয়, তুই আমার সাথে তর্ক করিস। আমি চুপ হয়ে গেলাম, আর ঋতু বলল, আয় তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ আপনি গাড়ি থেকে বসেন, আমি আসতেছি। ঋতু এই টি শার্টের ব্যাগটা হাতে নিয়ে চলে গেল গাড়ির কাছে, আর আমি ঋতুর রুম থেকে বেরিয়ে আমার রুমে গেলাম গাড়ির চাবিটা নিতে। চাবি নেওয়ার পর আমি গেলাম গাড়ির ওখানে। আমি ওখানে যেতেই ঋতু বলল, এতক্ষণ কই ছিলি তুই? গাড়ির চাবিটা আনতে গিয়েছিলাম। কুত্তার বাচ্চা তাড়াতাড়ি চল, এমনিতে অনেক দেরি করছিস। হ্যাঁ আপনি গাড়িতে ওঠেন, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। ঋতু গাড়িতে উঠলো, আর আমি গাড়ি স্টার্ট দিয়ে চলে এলাম পার্টির ওখানে। ঋতু গাড়ি থেকে নেমে আমাকে বলল, তুই কি আমার সাথে যাবি? আপনি নিলে আমি যাব না কেন? আচ্ছা আমি তোকে নিব, কিন্তু ওখানে বাড়াবাড়ি করবি না, আর করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না আমি কিছু করবো না, প্রমিস করলাম। এই বলে আমি আর ঋতু পার্টি রুমে গেলাম। ওই পার্টি রুমে যেতেই আমার পেটের ভিতর কেমন জানি মুসুর দিয়ে উঠলো, কারণ ওখানে নেশা জাতীয় অনেক কিছু ছিল। আমি দেখে ঋতুকে বললাম, এই এখানে মদ পান করা হবে মনে হয়, চলেন আমরা চলে যাই। বেশি কথা না বলে ওই চেয়ারটায় বস। আমি গেলাম চেয়ারটায় বসতে। আমি কিছুক্ষণ বসে আছি, কিন্তু ঋতুর কোনো দেখা নাই। কোথায় গেল মেয়েটা? আবার আজে খাবার খাচ্ছে না তো? আমি তাড়াতাড়ি করে ওই চেয়ার থেকে উঠে ঋতুকে খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু আমি ঋতুকে পেলাম না। পেলাম পুষ্পকে, আর পুষ্পাকে বললাম, পুষ্প তুমি কি ঋতুকে দেখেছো? না, ও কোথায় গেল? তুমি ওর পাশে ছিলে না? হ্যাঁ ছিলাম, কিন্তু আমাকে এক চেয়ারে বসতে দিয়ে কোথায় যেন চলে গেল। আচ্ছা চলো, আমি আর তুমি মিলে খুঁজে দেখি ও কোথায়। আমি আর পুষ্প ঋতুকে খুঁজতে লাগলাম। হঠাৎ আমি দেখলাম ঋতুকে নিয়ে একটি ছেলে মাতাল অবস্থায় সিঁড়ি দিয়ে উঠছে। আমি পুষ্পকে ডাক দিয়ে বললাম, পুষ্প এদিকে আসো, ঋতুকে পেয়েছি। কোথায় ও? আমার কাছে এসে বলল পুষ্প। আমি পুষ্পকে হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। সাথে সাথে পুষ্প বলল, আরে এটা তো রাহাত ভাইয়া, ঋতুর ভালো বন্ধু। এই ছেলে ঋতুর বন্ধু না, এ হচ্ছে ঋতুর বয়ফ্রেন্ড। চলুন দেখি কই যাই। কোথায় আর যাবে, যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে। এসো দেখি কোথায় যায়। আমি আর পুষ্প ওদের পিছু নিলাম, কিন্তু অবশেষে ওরা একটি রুমে প্রবেশ করলো, আর পুষ্প আমাকে বলল, ভাইয়া ঋতুকে বাঁচান। হ্যাঁ। এই বলে আমি ঋতু দরজার সামনে গিয়ে দুজনে মিলে দরজায় লাথি দিতে লাগলাম। অবশেষে দরজা ভেঙে পড়ে। আমি পুষ্পকে বললাম, তোমার ফোন বের করো আর ক্যামেরা অন করো। আচ্ছা। পুষ্প ফোন বের করে আর ক্যামেরা অন করে। আমি আর পুষ্প ঘরের ভিতর এগোতে থাকি। অবশেষে আমি দেখলাম যে তা আমার চোখে বিশ্বাস করাতে পারবো না। ছেলেটা ঋতুর সাথে অশ্লীলতা করতে চেয়েছিল। ছেলেটি আমাদের দেখে জোর গলায় বলল, কে রে তুই, এখানে কি চাই? যা নেওয়ার নিয়েছি, এবার ছেলে কি মরবি। আমি রাহাত ছেলেটিকে খুব মারধর করলাম, পুলিশকে ফোন দিলাম, আর পুষ্পকে বললাম ঋতুর মুখে পানি ছিটিয়ে দাও। পুষ্প গিয়ে পানি নিয়ে এসে ঋতুর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিল, কিন্তু ঋতু তা উঠলো না। আমি পুষ্পকে বললাম, তুমি এখানে থাকো, আমি ওকে নিয়ে যাই পার্টির ওখানে। আমার ফোনটা নিয়ে যাও। ভালো কথা মনে করেছো। আমি আর ওই রাহাত ছেলেটাকে ধরে পার্টির ওখানে নিয়ে যেতেই মানুষজন চুপচাপ হয়ে গেল, কারণ আজ রাহাত ছেলেটির জন্মদিন ছিল। কিছুক্ষণ পর পুলিশ এলো, রাহাত ছেলেটিকে ধরিয়ে দিলাম, আর ভিডিওটি দেখাতেই রাহাতকে নিয়ে চলে গেল পুলিশ। আমি চলে এলাম ঋতু আর পুষ্পর ওখানে। এসে পুষ্পকে ওর ফোন দিয়ে দিলাম, আর ঋতুকে আমার দুহাতে করে গাড়ির ওখানে এসেই আমি পুষ্পকে বললাম, তুমি আমাদের সাথে চলো, তোমার বাসায় নামিয়ে দিয়ে যাই। ঋতুর সমস্যা হবে না? না হবে না। পুষ্প গাড়িতে উঠলো। আমি ঋতু আর পুষ্পকে গাড়িতে করে নিয়ে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর পুষ্পকে নামিয়ে দিলাম। আমি আর ঋতু আমাদের বাড়িতে চলে এলাম। এসে ঋতুকে ঋতুর রুমে নিয়ে গেলাম। ঋতুকে ঋতুর বিছানায় শুয়ে দিতে আসতেই ঋতু আমার হাত ধরে ওর বুকে জড়িয়ে ধরলো। আমি বুঝলাম যে সবকিছু মদের নেশার কারণে হয়েছে, কিন্তু ঋতু আমাকে লিপ কিস করতে লাগলো। আমারও কিছু করার নেই। আমি অনেকবার ওর থেকে সারাতে চেয়েছি, কিন্তু পারিনি। অবশেষে রাত কেটে সকাল হলো। দেখুন কি হয় সকালে। আমি আগে উঠে বিছানা থেকে নামতেই ঋতু টের পেয়ে গেল, আর আমাকে বলল, এত সকালে তুই আমার রুমে কি করছিস রে? এত সকাল মানে? আমি তো সারা রাত আপনার পাশেই শুয়েছিলাম। মানে কি বলতে চাস তুই? তাহলে শুনুন, পার্টিতে আপনাকে রাহাত নামের ছেলেটি আপনাকে দর্শন করতে চেয়েছিল, তবে আমি আর পুষ্প গিয়ে আপনাকে বাঁচাই, আর আমি আপনাকে আপনার রুমে দিতে আসি, কিন্তু আপনি আমাকে জোর করে আপনার রুমে রেখে দিয়েছিলেন। আর তুই আমার উপর চান্স নিলি তাই না, কুত্তার বাচ্চা কোথাকার? এখানে চান্স নেওয়ার কি আছে? আপনি আমার বউ, তাই আমি আপনার সাথে রাত কাটিয়েছি। তোর মতো ফকিন্নির বাচ্চার বউ আমি না, ওই বিয়েটা ভাগ্যদোষে হয়েছে, আর আমি তোকে ডিভোর্স দিব। তোর সাথে রাত কাটানোর চেয়ে রাস্তার কুকুরের সাথে রাত কাটানো ভালো। আমি এর কথা শুনে চুপ হয়ে গেলাম। আমার সাথে রাস্তার কুকুরের তুলনা করে আর কত অপমানই হব। আমাকে লাথি দিয়ে বলল, কুত্তার বাচ্চা, এখনো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছিস? কুত্তার বাচ্চা।
আমি ছিটকে পড়লাম দরজার কাছে। আমার চোখগুলো দিয়ে অশ্রু ছুটতে লাগলো। ঋতু আমার কাছে এসে বলল, এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবি। আমি কোথায় যাব? এই দুকুলে তো আমার কেউই নেই। কোথায় যাবি আমি কি করে বলবো? যেদিকে দু চোখ যায় সেদিকেই যা, কুত্তার বাচ্চা। আপনি আমার সাথে এমন কেন করেন? তোর সাথে আমি কেমন করলাম? তোর মতো লুচ্চাকে এই বাড়িতে আশ্রয় দেওয়াই ঠিক হয়নি। আপনার জন্য আজ আমার এই পরিস্থিতি। ঘাট ধাক্কা দিয়ে রুম থেকে বের করে বলল ঋতু, তুই বের হ আমার বাড়ি থেকে। এবারকার মতো মাফ করে দিন। বের হ কুত্তার বাচ্চা বাড়ি থেকে। এই বলে আমার টি শার্টের কলার ধরে টানতে টানতে বাড়ির মেন গেটের ওপারে নিয়ে ফেলে গেল আর বলল, আর জীবনে যেন এদিকে না দেখি। নীরব হয়ে গেলাম আমি। ঋতু গেট বন্ধ করে চলে গেল আর আমি গেটের বাইরে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। ভেবেছিলাম ঋতু আমাকে ডাকবে, কিন্তু না, আমার ভাবনাটা পুরোই মিথ্যে ছিল। তারপর আমি শহরের দিকে এগোতে থাকি। কিছুক্ষণ পর আমার মনে হলো ঋতু কি খাবে, এই আঙ্কেল আন্টি না আসা পর্যন্ত। আমি চলে গেলাম রেস্টুরেন্ট থেকে খাবার কিনে ঋতুর বাড়ির সীমানে নিয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর ঋতু গেটের দরজা খুলতেই আমি বললাম, এই ব্যাগে খাবার আছে, গিয়ে খেয়ে নিন। ঋতু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই কি ভেবেছিস তুই আমাকে খাবার দিলেই আমার মন গলে যাবে? তা কখনো না। আপনি ভুল ভাবছেন, এমনটা না। ওকে ওয়েট কর, আমি আসতেছি। ঋতু এই বলে চলে গেল ভিতরে আর আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আমাকে বলল, ঋতু আমার দিকে 500 টাকা নোট ধরিয়ে বলল, এই নে খাবারের দাম। টাকা কিসের জন্য? আমি তোর মতো ফকির না যে অন্যের টাকায় খাবার খাবো। আপনার টাকা আপনার কাছে রাখুন। আর হ্যাঁ, আমি আপনার বাবা চলি, কিন্তু এটা মাথায় রাখবেন যে খুব ছোট থেকে আপনাকে মানুষ করেছি। কি পেয়েছি আমি আপনার থেকে? শুধু অবহেলা। তার চেয়ে বলো টাকা আপনিই রেখে দিন। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। আমি ওকে পাত্তা না দিয়ে চলে এলাম। শহরের দিকে আসতে আসতে হঠাৎ একটা ট্রাকের সাথে আমার ধাক্কা লাগে আর আমি ওখানে সেন্স হারিয়ে ফেলি। আমি চোখ দুটো খুলতেই আন্টি আর আঙ্কেল আর পুষ্পর মুখখানি আমার চোখে পড়লো। আমি আস্তে করে উঠলাম। পুষ্প আমার পিঠের নিচে বালিশ দিয়ে দিল। আমি চারপাশটা ভালো করে দেখলাম। এটা আসলে হাসপাতাল ছিল। আমাকে আঙ্কেল বলল, কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ, এখন ভালো। আচ্ছা, তোর কি কাণ্ডজ্ঞান নেই? তুই ঋতুর কথা শুনে বাড়ি থেকে চলে যাবি? আসলে আন্টি, আমি নিজেই চলে যেতে চেয়েছিলাম। চুপ, একদম চুপ থাক তুই। আর কত কত মিথ্যা বলবি? এই কথা বলতে বলতে ঋতু হাসপাতালের বেডরুমে এসে হাজির হলো। আমি ওকে পাত্তা না দিয়ে পুষ্পকে বললাম, পুষ্প, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। আচ্ছা। এই বলে পুষ্প পানির গ্লাস হাতে নিয়ে যেতে লাগলো আর ঋতু বলে উঠলো, দে আমি নিয়ে আসি। ঋতু আমার দিকে তাকিয়ে বলল। আমি বললাম, থাক, এত দরদ দেখাতে হবে না, পুষ্প তুমি নিয়ে এসো পানি। পুষ্প চলে গেল পানি আনতে আর আঙ্কেল আন্টি বসে রইলো। আঙ্কেল আন্টি কি আর বলবে, সারা জীবন ঋতু আমাকে অবহেলা করেছে, আজ থেকে ওকে এবার আমার অবহেলা পেতে হবে। হয়তো ঋতুর ভুল বুঝতে পেরেছে, এর জন্য হয়তো এত আমাকে কেয়ার করতে আসছে। তবে ওকে বুঝতে হবে যে আপনজনের অবহেলা কত কষ্টের হয়। কিছুক্ষণ পর আঙ্কেল আমাকে বলল, বাবা সায়ন, তুমি কি জানো এই 3টা দিন ঋতু তোমার জন্য কত কিছু করেছে? আঙ্কেল আমার হাতে হাত রেখে বলল, 3টা দিন মানে? আসলে তোমার 3টা দিন জ্ঞান ছিল না। আমি আর আশ্চর্য হয়ে গেলাম, হবেই না বা কেন? 3টা দিন আমার জ্ঞান ছিল না, ভাবতেই পারিনি। আমার হাত পা সারা শরীরে কাটা বা ছোলার চিহ্ন। পুষ্প পানি নিয়ে এসে বলল, শাওন, এই নাও পানি। এই কথা শুনে ঋতু আমার বেডে বসে আমাকে বলল, দাও আমি খাইয়ে দিই তোমাকে। বাবা ম্যাম, তুই থেকে তুমি, তবে আপনার মুখে তুমি করে মানায় না। আমি একটু সরে বললাম, আহ সায়ন, একটু শান্ত হও না। আমি নীরব হয়ে বসে রইলাম আর ঋতু আমাকে বলল, শোন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আমি মানি যে তোমার সাথে যা করেছি তা অন্যায়। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল ওনাকে থামতে বলেন, আমার মন মানসিকতা ভালো নেই। আর দেখেন এই হাসপাতাল থেকে বের হবো কখন। আচ্ছা। আঙ্কেল আন্টি চলে গেল ডাক্তারের কাছে আর আমি ঋতু আর পুষ্প এই রুমে আছি। পুষ্প আমাকে বলল, শাওন, ঋতুকে মাফ করে দাও প্লিজ। মেয়েটা একদম বদলে গেছে। দেখো, ওকে দেখি কেমন মায়াবী মুখ হয়ে গেছে এখন। একটু চুপ থাকো। ঋতু আমার মুখে হাত দিয়ে বলল, তুমি হঠাৎ এমন হয়ে গেলে কেন? প্লিজ আমাকে টাচ করবেন না। আর এই এতিম ছেলেকে কেউ ভালোবাসে না। আর এই ছেলে শুধু আপনাকে এত কেয়ার করে, তার প্রতিদান কি পেয়েছি? শুধু অবহেলা। ঋতু নীরব হয়ে গেল। আঙ্কেল আন্টির সাথে ডাক্তার এসে বলল, কেমন লাগছে আপনার? আমি ঠিক আছি। এই বলতে ডাক্তার আমাকে কিছু চেক আপ করে বলল, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। এই বলে ডাক্তার চলে গেল আর আঙ্কেল আমাকে বলল, নাও, এবার আস্তে আস্তে নামবার চেষ্টা করো। আমি আস্তে আস্তে নেমে পুষ্প আর ঋতু আমাকে গাড়ির ওখানে নিয়ে গেল আর আমরা সবাই চলে এলাম আমাদের বাসায়। আমাদের সাথে পুষ্পকে নিয়ে এলাম, কারণ আমি তো ঋতুকে পাত্তা দেবো না। ও দেখবে ভালোবাসার মানুষ অনেক সাথে থাকলে কেমন লাগে। ঋতু আর পুষ্প আমাকে ধরে আমার রুমে নিয়ে গেল। আমি ঋতুকে বললাম, আপনি এবার আমার রুম থেকে যান আর আমাকে একা থাকতে দিন। একটু থাকি না তোমার সাথে, এমন করো কেন তুমি? আমি বের হতে বলেছি, সো বের হো। ঋতু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি পুষ্পকে বললাম, পুষ্প, আমার কিন্তু ন্যাকামি একদম পছন্দ না, ঋতুকে বেরিয়ে যেতে বলো। ও থাক না তোমার সাথে ঋতু, তোমার পাশে থাকলে ওর ভালো লাগবে। পুষ্প, আমি রাস্তা ছেলে আর ঋতু রাজরানী, আমার সাথে থাকলে ওনার ভালো লাগবে। এই কথা শোনার সাথে সাথেই আমার পা ধরে বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি যা করেছি সব না বুঝে করেছি।
এখন আমি বুঝতেছি সব আমার ভুলগুলোর ফল। আমি মনে মনে ভাবলাম যে মেয়েটাকে মাফ করে দিই, কিন্তু ঋতুকে বুঝতে হবে আপন মানুষের অবহেলা কেমন। আমি ঋতুকে বললাম, আমার পা ছাড়েন। না, ছাড়বো না। আগে বলো, তুমি আমাকে মাফ করে দিয়েছো? আপনি আমাকে সারা জীবনে এক নিয়মে রেখেছেন। আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম যে আমাকে মাফ করে দাও। আমি আপনাকে শুধু ভালোই বেসে গিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছি আমি? এবার পা ছাড়েন। আন্টি আঙ্কেল এসে বললে আমাকে খারাপ ভাববে। পুষ্প গিয়ে ঋতুর কাছে বলল, তুই ওর পা ছাড়, দেখিস ও তোকে আবার আগের মতোই ভালোবাসবে। ঋতু ওর কথা শুনে উঠে এলো, আর পুষ্প আমাকে বলল, আমি এখন যাই, বাসা থেকে আসছি, কালকে এখনো যাইনি। সমস্যার কোনো কারণ নেই, ঋতু তো তোমার পাশে আছেই। আচ্ছা যাও, আর মাঝে মাঝে ফোন দিও। আচ্ছা, পুষ্প চলে যেতে আন্টি এসে হাজির হলো আমার রুমে। এসে পুষ্পকে বলল, কই যাও তুমি? বাসে যাবো আন্টি। আম্মু আব্বু আমার চিন্তা করবেন। খাবার খেয়ে যাও কেমন? না আন্টি, খেতে হবে না, আমি বাসায় গিয়ে খাবার খেয়ে নেব। সে আবার কেমন কথা? এসো। এই রুমে এখন আমি আর ঋতু আছি। আমি বললাম ঋতুকে, এবার আমার রুম থেকে বেরিয়ে যান, আমি ঘুমাবো। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। থাক, এত ভালোবাসা দেখাতে হবে না, তুমি যাও দরজা দিয়ে। ঋতু আমার ধমক খেয়ে কান্না করে চলে গেল। আর আমি শুয়ে শুয়ে ভাবলাম যে ঋতু এত পাল্টে গেল কিভাবে। ওকে আমার ভালোবাসা অনুভব করেছে যে ওকে আমি কত ভালোবাসি। আমি কি ওর সাথে খারাপ ব্যবহার করে ভুল করেছি? ও কি কষ্ট পাচ্ছে? ঋতুকে বুঝেছে যে ও যখন আমাকে অবহেলা করতো তখন আমার কেমন কষ্ট হতো। এমনি হাজারো প্রশ্ন নিয়ে আমি ঘুমিয়ে গেলাম। অবশেষে আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আমার মনে হলো যে কারো হাত আমার গায়ের উপরে আছে। আমি ব্যথা ব্যথা শরীর নিয়ে ঘুরে দেখি ঋতু আমাকে চেপে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ ওর মায়া পরে মুখখানি দেখলাম, কিন্তু ও তা দেখে ফেললো। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে বললাম, আপনি আমার রুমে কেন? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি আমার বিছানায় কেন? আপনার সাহস হয় কি করে যে একটা লুচ্চা ছেলের সাথে শেয়ার? আমি তো লুচ্চা, কারো জন্য পারফেক্ট না, তাহলে কেন আপনি আমার বিছানায়? তুমি বিছানা থেকে নামলে কেন? তুমি ব্যথা পাবে তো। ব্যথা? এই বুকের মাঝের ব্যথার চেয়ে বাহিরের ব্যথা তুচ্ছ। আর আপনি কার পারমিশন নিয়ে আমার রুমে এসেছেন? তোমার সাথে যা করেছি সব না বুঝে করেছি, প্লিজ ক্ষমা করে দাও। আর তোমার রুমে আসতে কারো পারমিশন লাগবে নাকি? কেন লাগবে না? আপনার রুমে ঢুকতে যদি পারমিশন নিতে হয় তাহলে আমার রুমে ঢুকতে পারমিশন নিতে হবে। আর আপনি আজ থেকে আমার সাথে কথা বলবেন না। তুমি আমার স্বামী, তো তোমার সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো বলো? কেন, রাহাত ছেলেটি কই গেল? ওই লুচ্চার কথা বলবে না প্লিজ। বাহ, চমৎকার। সব ছেলে লুচ্চা, আমি লুচ্চা, রাহাতও লুচ্চা। অতীত ভুলে যাও, চলো না ভবিষ্যৎ নিয়ে ভাবি। আমার ভবিষ্যৎ অন্য মেয়ে ভাববে, আপনি না। আর আমি এখন ফ্রেশ হতে যাব। অন্য মেয়ে মানে কি বলতে চাও তুমি? ঋতু আমার টি শার্টের কলার ধরে বলল, কেন, আপনার বয়ফ্রেন্ড থাকতে পারে, আমার কি গার্লফ্রেন্ড থাকতে পারে না? আমি ঋতুর হাত থেকে আমার টি শার্ট সারিয়ে বললাম, তুমি মিথ্যা বলছো, তুমি শুধু আমাকে ভালোবাসো। ঋতু আমাকে ওর বুকের মাঝে নিয়ে বলল, না, আমি কোনো মিথ্যা বলছি না। ঋতুকে এক ধাক্কায় ফেলে দিলাম সোফা থেকে। মেয়েটা পড়ে গেল, কিন্তু বিন্দুমাত্র প্রতিবাদ করলো না, কারণ ঋতু বুঝে গেছে ওকে এখন আমি প্রচুর ভালোবাসি, কিন্তু ওকে আমি বলবো না। ও আমার রুম থেকে বেরিয়ে গেল, আর আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে মনে মনে বললাম, যাই দেখি পেতনিটা কি করে। আমি ওর রুমের সামনে যেতে শুনতে পেলাম কান্নার আওয়াজ। আমি আস্তে করে দরজাটা সরিয়ে দেখি ঋতু হাত দিয়ে রক্ত ঝরছে। আমি গিয়ে ঋতুকে বললাম, আরে আরে, হাত দিয়ে রক্ত পড়ছে কেন? কি হয়েছে আপনার? আমি ঋতুকে টাচ করা মাত্রই অজ্ঞান হয়ে গেল। আমার হাতের দিকে তাকে দিয়ে ফলকাটা ছুরি দিয়ে হাত কেটেছে। পাশে পড়ে আছে ছুরিটা আর একটা চিরকুট। আমি চিরকুট আমার প্যান্টের পকেটে রেখে দিয়ে আঙ্কেল আন্টিকে ডাকতে গেলাম। আঙ্কেল আন্টি বসে চা খাচ্ছে। এমন সময় বললাম, আঙ্কেল আন্টি আপনারা এক্ষুনি ঋতুর রুমে আসেন, ঋতুর অবস্থা ভালো না। কেন, কি হয়েছে ঋতুর? ঋতু আমার জন্য হাত কেটে ফেলেছে। আচ্ছা, কান্নাকাটি বন্ধ কর, আর এখন এসো। আমি আঙ্কেল আর আন্টি ঋতুর রুমে গিয়ে দেখি একই অবস্থা, হাত দিয়ে অনায়াসে রক্ত পড়ছে। আন্টি দেখে অজ্ঞান হয়ে গেল। আঙ্কেল আন্টিকে ধরে বসালো। আমি হাসপাতালে ফোন দিলাম। কিছুক্ষণ পর হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স এসে হাজির হলো। আমরা সবাই মিলে ঋতুকে গাড়িতে করে ওই হসপিটালে নিয়ে গেলাম। এসে ঋতুকে এমার্জেন্সিতে ঢুকিয়ে দিল। আমি গিয়ে আঙ্কেলকে বললাম, আই এম সরি আঙ্কেল। ঋতুকে ছাড়া তুই থাকতে পারবি? ঋতু কি বাঁচবে? হ্যাঁ, ওকে বাঁচাতে হবে, ও না বাঁচলে আমার কি হবে? আঙ্কেল আন্টি জোরে ধরলো আমাকে। কিছুক্ষণ পর আইসিইউ থেকে ডাক্তার বেরিয়ে এলো। সাথে সাথে আঙ্কেল গিয়ে বলল, কেমন আছে এখন? এক্ষুনি কিছু বলা যাবে না, 24 ঘন্টা সময় লাগবে। আঙ্কেল আন্টি আর আমি এই কথা শুনে চুপসে গেলাম। আঙ্কেল ঘেমে যাতা অবস্থা, আন্টি শুধু কান্নাই করছে। আমি পুষ্পকে ফোন দিলাম, হ্যালো পুষ্প, হ্যাঁ বলো। তুমি এক্ষুনি হাসপাতালে চলে এসো, ঋতু শরীর খারাপ। কি হয়েছে ঋতু? এসব কথা ফোনে বলা যাবে না, তুমি এক্ষুনি এসো তাড়াতাড়ি। এই বলে আমি ফোন কেটে দিলাম। 11:30 পুষ্প এলো। এসে আন্টিকে বলল, কেমন এখন আন্টি? 24 ঘন্টা পর বলা যাবে, ডাক্তার বলল। চিন্তা করবেন না, সব আগের মতো হয়ে যাবে। আমি পুষ্পকে বললাম, পুষ্প তুমি আঙ্কেল আন্টি খেয়াল রেখো, আমি আসতেছি। কই যাবে তুমি? কিছু খাবার কিনতে যাব। আচ্ছা যাও। আমি খাবারের কথা বলে চলে এলাম একটু ওদের থেকে দূরে। এসে ঋতু লেখা চিরকুটটা বাহির করে পড়লাম। আপনারা উপরে দেখেন কি লেখা ছিল। প্রিয়, হ্যাঁ মানি তোমায় খুব ছোট থেকে অবহেলা করেছি, বকা দিয়েছি। বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। কখন জানো? যখন আমি তোমাকে বাড়ি থেকে বের করেছিলাম।
কিছুক্ষণ পরে তুমি খাবার এনেছিলে তখন থেকে। কিন্তু দেখো কি আমার কপাল, এক সময় ছিল আমি তোমাকে অবহেলা করেছি, আর এখন তুমি আমায় করছো। আমার চোখের সামনে আমার তুমি অন্য কারো হও সেটা আমি দেখতে পারতাম না, আর তোমার ভাগ আমি অন্য কাউকে দিতেও পারতাম না। তাই আমি ডিসিশন নিলাম সুইসাইড করব। সুখে থেকো আর নিজের প্রতি যত্ন নিও। ইতি, তোমার প্রিয় ঋতু। আমি ঋতুর এই কথাগুলো পড়ে আমার দু চোখ দিয়ে অনায়াসে পানি পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে আঙ্কেল আন্টির এখানে এসে হাজির হলাম। আঙ্কেল আন্টি জোর করে খাবার খাওয়ালাম, পুষ্প আর আমিও খেলাম। এইভাবে চলে গেল 24 ঘন্টা। অবশেষে আমি ডাক্তারকে বললাম, ডাক্তার আঙ্কেল, আমার রোগী কেমন আছে এখন? তোমরা চাইলে দেখা করতে পারো এখন। ও আচ্ছা। আমরা সবাই ঋতুর কাছে গেলাম। ঋতুকে আমি ডাক দিলাম, ঋতু দেখো আমরা সবাই এসেছি। ঋতু ঋতু আস্তে করে মায়া ভরা চোখ দুটো খুলতেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি ঋতুকে জড়িয়ে ধরলাম। সে দেখে আঙ্কেল আর আন্টি বেরিয়ে গেল। পুষ্প বলল, এই যে মিস্টার রোমিও। আমার গার্লফ্রেন্ড। বলো কি বলবে? ঋতু আমাকে বলল। এই তাহলে আপনার গার্লফ্রেন্ড? ঋতু আমার বুকে 3-4টা ঘুষি দিয়ে বলল। হ্যাঁ রে ঋতু, এটা আমার শুধু ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। পুষ্প আমার কান ধরে বলল। আর এর সাথে আমাদের দুষ্ট মিষ্টি ভালোবাসার গল্পটি শেষ হলো। আল্লাহ হাফিজ। মাফি যেদিন ব্রেকআপ করার জন্য রেস্টুরেন্টে আমাকে ডেকে এনে শান্ত নরম সুরে বলল, রাইহান, তুমি আমাকে ভুলে যাও। আমার পক্ষে এই রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। বাবা আমার বিয়ে ঠিক করেছে। মাফির এই কথা শুনে আকাশ ভেঙে যেন আমার মাথার উপরে পড়ার উপক্রম প্রায় হয়েছিল। বাকরুদ্ধ যেন হারিয়ে ফেলেছিলাম। আমার হাসি উজ্জ্বল চেহারা নিমিষে বিষণ্ণতায় পরিণত হয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলি, মাফি তুমি আমাকে কি বলছো? একবার ভেবে বলছো তো? মাফি মাথা নিচু করে চোখের জল ছেড়ে দিয়ে বলে, আমার এখন কিচ্ছু করার নেই। এছাড়া বাবা আমার উপর অনেক বিশ্বাস ভরসা করেন। তবে এখন আমরা চাইলে পালিয়ে বিয়ে করতে পারি ঠিকই, কিন্তু বাবা মা যে সমাজের মানুষজনের কাছে ছোট হয়ে যাবে। সবাই আমার বাবা মাকে কটু কথা শোনাবে। আমার দ্বারা এরকম পরিস্থিতি উপস্থাপনা হোক আমি তা কোনোভাবেই চাই না। প্রয়োজনে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে রাজি, তবুও সমাজের মানুষজনের কাছে আমার বাবা মাকে ছোট করতে পারবো না। এই বলে মাফি তার দু চোখ জোড়ায় অশ্রু ফেলে হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিয়ে কিছুক্ষণ নীরবতা থাকার পর আবার বলল, তুমি আমাকে ভুলে যাও প্লিজ। মাফির কথাগুলো নীরব হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে শুনছি। বলার মতো কোনো শব্দ কণ্ঠনালী থেকে বের হচ্ছে না। আজকের দিনটা কেন জানি দুঃস্বপ্ন মনে হচ্ছে। যে মেয়ে আমাকে একদিন না দেখলে কল মেসেজের নোটিফিকেশনে ফোন ভরে যেত, সে কিনা আচমকা যেসব বলছে তা সত্যি মেনে নেওয়ার মতো না। আমার অগোছালো জীবনে একমাত্র মাফি আমাকে গোছালোভাবে চলাফেরা করতে শিখেছে, আর আজ হঠাৎ ভুলে যাওয়ার কথা বলছে। চোখ জোড়া কেমন জানি আমার ভিজে উঠছে। নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে বললাম, এই বিয়েটা কি কোনোভাবে ভাঙা যায় না? সম্ভব না। বিয়ের ব্যাপারে সব কথা একদম ঠিকঠাক করা হয়েছে। সবকিছু ঠিকঠাক করার আগে তুমি বাধা দিতে পারোনি? আমার অগোচরের সব কথাবার্তা হয়েছে, জানলে অবশ্যই বাবাকে বলে আটকাতাম। কিন্তু ভাগ্য মন্দ হলে যা হয় আর কি। একদিনে বিয়ের সম্পূর্ণ কথা পাকা করে তারপর আমাকে জানিয়েছে। বিয়েটা তাহলে হচ্ছে? হুম। কিছুক্ষণ দুজনে নিশ্চুপ হয়ে গেলাম। আমার চোখ থেকে 2 ফুটটা নোনা জল গাল বেয়ে পড়ার আগে হাত দিয়ে তা হাড় করে কান্না জড়িত কণ্ঠে বললাম, আমার দায়িত্বতার কারণে তোমাকে হারাতে হচ্ছে। আর যদি আর্থিক অবস্থায় তোমাদের সমকক্ষ হতাম তাহলে তো তোমাকে এভাবে আমার কাছ থেকে হারাতে দিতাম না। মাফি কথা শুনে বসা থেকেই উঠে চলে যেতে লাগলো। পিছন দিক থেকে ডেকে বলে উঠলাম, মাফি চলে যাচ্ছ? আর একটু বসোই না। আজকের পর থেকে তো তোমাকে চিরতরের জন্য হারিয়ে ফেলবো, হয়তো আর দেখা হবে না। মাফি কথা শুনে দাঁড়িয়ে গেল এবং আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ আমাকে এখানে থাকতে বলো না। নিজেকে সংযত রাখতে পারছি না, যেতে দাও আমায়। তোমাকে জোর খাটিয়ে কথা বলার অধিকার হয়তো ইতিমধ্যে আমার উঠেই গেছে, তা আমি বেশ ভালো মতোই বুঝতে পারছি। চলে যাও, আটকাবো না। নিশ্চুপ। মাফির নিশ্চুপ দেখে আমার বুকের বাপাসে যেন ধারালো ছুরি দ্বারা হৃদয়ে অবিরাম আঘাত করে ক্ষতবিক্ষত করে তুলছে। কান্না জড়িত কণ্ঠে শুকনো হাসিতে বললাম, বিয়েতে আমাকে ইনভাইট করবা না? মাফি 2 চোখের অশ্রু ছেড়ে দিয়ে বলল, আমার বিয়েতে সবাই আসলেও তুমি এসো না প্লিজ। এই বলে মাফি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আর আমি অবাক দৃষ্টিতে তার চলে যাওয়ার প্রাণে তাকিয়ে রইলাম। আপনারা হয়তো ভাবছেন, এত ভালোবাসা থাকার পরেও কেন তাকে অমনি ছেড়ে দিলাম? এটাই তো ভাবছেন? তাহলে শুনুন, তার আগে পরিচয় পর্ব থেকে শুরু করা যাক। আমি রায়হান,
এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। গরিব বাবা মার একমাত্র সন্তান। অনেক কষ্ট করে তারা আমাকে ঢাকায় পড়াশোনার সুবাদে পাঠিয়েছে। আর এই মুহূর্তে যে মেয়েটি রেস্টুরেন্ট থেকে কান্না করে বিয়ের কারণ দেখিয়ে ব্রেকআপ করে চলে গেল, ওর নাম মাফি। পড়াশোনায় আমার 1 ইয়ার জুনিয়র, মানে এবার অনার্স প্রথম বর্ষে পড়ছে। মাফির বাবা আমাদের ক্যাম্পাসের প্রিন্সিপাল। আর্থিক অবস্থায় মাশাল্লাহ অনেক ভালোই আছে। তার তুলনায় আমার পরিবার খুবই তুচ্ছ একটা ব্যাপার। মাফি নিজেই বলতো, তুমি আর যাই কিছু করো না কেন, পড়াশোনাটা তোমাকে ঠিকভাবে করতে হবে, নইলে আমাকে সারা জীবনের মতো তোমাকে হারাতে হবে। মাফি এই কথা শুনে আমি আন্দাজ করে নিতাম যে ভালোভাবে পড়াশোনাটা শেষ করতে পারলে চাকরিটা অবশ্যই মিলে যাবে। তখন মাফি বাবার সামনে গিয়ে যোগ্যতা নিয়ে দাঁড়াতে পারবো, এটা ভেবেই মনোযোগ সহকারে পড়ালেখায় ফোকাস দিই। এবং মাফির দুষ্ট মিষ্টি শাসন ও খুনসুরিতে এক পর্যায়ে রিলেশনটা খুব ভালোই চলছিল। কিন্তু আজ ওরা আমাকে রেস্টুরেন্টে ডেকে এনে আচমকায় ব্রেকআপ করবে তা আমি কল্পনাও করতে পারিনি। তবে আজ যদি আমার আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে অবশ্যই কোনো না কোনো উপায়ে মাফিকে আটকানোর চেষ্টা করতাম, সহজে আমার কাছ থেকে হারাতে দিতাম না। তাছাড়া অনার্সে দ্বিতীয় বর্ষে পড়ো একজন বেকার ছেলের হাতে কোনো সচেতন বাবা মাই তার মেয়েকে সে ছেলের হাতে তুলে দেবে না, এটা আমি ভালো করেই বুঝতে পারতাম। আর সবচেয়ে বড় কথা, মাফি নিজেই এই ভালোবাসা ক্যাচ গলা টিপে হত্যা করে ফেলল। যাই হোক, যদি ওর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সুখে থাকতে পারে তো থাকুক, আমার কথা না ভাবলে চলবে। এবার বর্তমানে ফেরা যাক। রেস্টুরেন্ট থেকে হাজার মন খারাপ নিয়ে ম্যাচে চলে আসছি। আর মনে ভেবে যাই, মাফি কি আমার সত্যিকারে ভালোবাসছে নাকি টাইম পাস করার জন্য। এসব ভেবে দিনটা অমনি কেটে গেল। পরের দিন ক্যাম্পাসে যাই, যদিও মন ভালো নেই। 2 ক্লাস নেওয়ার পরই প্রিন্সিপাল স্যার তার মেয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট করলো। সবাই শুনে খুশি আর আমি নিশ্চুপ হয়ে আছি। প্রিন্সিপাল স্যার রুম ত্যাগ করার পর ক্লাস থেকে আমি বের হয়ে যাই। ক্যাম্পাসের মাঠে আসতে লক্ষ্য করি মাফি তার বান্ধবী নিতুর সঙ্গে হেসে হেসে কথা বলছে। তা দেখে আমার খারাপ লাগা আরও ভীষণভাবে লাগতে শুরু করলো। নিতুর সঙ্গে হেসে হেসে কথা বলার মাঝে হঠাৎ আমাকে দেখতে পেয়ে মাফি বলে উঠল, কিছু বলবা? না, কিছু বলার নাই। তাহলে আমার দিকে তাকিয়ে আছো কেন? সরি। এ বলে মাফিকে পাশ কাটিয়ে চলে আসি। 2 দিন মাফি অনেক পর হয়েছে। আগে দেখা হলে দুষ্টি মিষ্টি হাসি দিয়ে কথা বলতো, আর এখন আমাকে দেখে বিষণ্ণতার মুখশ্রী কালো রাখে। হয়তো আমাকে দেখলে মাফিরও খারাপ লাগে। দুজন মিলে এতদিন যা ভেবে রেখেছিলাম তা এখন পুরো ভিন্ন হয়ে গেল। যাই হোক, ক্যাম্পাসে কদিন থাকা যাবে না। আমার সামনে মাফির বিয়ে নিয়ে সবাই আনন্দ উল্লাসে মেতে থাকবে, আর আমি মন খারাপ নিয়ে উদাসীন হয়ে বসে থাকবো? কখনোই না। প্রয়োজনে কিছুদিনের জন্য এখান থেকে চলে যাব, সেটা আমার পক্ষে ভালো হবে। মনে এসব ভেবে তারপর গ্রামে চলে যাই। গ্রামে এসে পুরাতন বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা আর আড্ডাতে মাফির কথাগুলো ভোলার চেষ্টা করলাম। সারাদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করলেও তখন ঠিক মাফির কথা অতটাই মনে হতো না। কিন্তু রাতে ঘুমানোর সময় আগেকার দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো মনে পড়ে যায়, এবং সে মেমোরিজগুলো কথা ভেবে অদ্ভুত এক চাপা কষ্ট হয়। খুব ইচ্ছে হয় অপ্রকাশিত অনুভূতির কথাগুলো জানিয়ে দিই, কিন্তু সে অধিকার তো আমার নেই। ও তো নিজে বলেছে বলে যেতে, তাহলে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে একবারে ফোনে কথা বলা মোটেও ঠিক হবে না। মনে ভেবে মাফির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই, এবং গ্যালারিতে ওর যা ফটো ছিল সব ডিলিট করে দেই, এবং বলে যেতে চেষ্টা করলাম। সময় সাপেক্ষে মাফির কথা কিছুটা ভুলেও যাই। 2 মাস পর এক্সামের সুবাদে আবার ক্যাম্পাসে ফিরে যেতে হলো। মনে এক অদ্ভুত খারাপ লাগা কাজ করছে মাফির কথা ভেবে। এতদিনে হয়তো হানিমুনেও যাওয়া শেষ করে ফেলেছে। যাই হোক, ওর কথা ভেবে শুধু শুধু নিজের মাঝে খারাপ লাগার অনুভূতি সৃষ্টি করে লাভ নেই। ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তো থাকুক না, আমি না হয় দূর থেকে দোয়া করলাম। ভালোবাসলে যে পূর্ণতা পাবে এরকম তো কথা কোনো জায়গায় লেখা নেই। এরকম মনোভাব নিয়ে আবার ক্যাম্পাসের মাঠে পা রাখি। বন্ধুগুলো আমাকে দেখতে পেয়ে অনেক খুশি। বন্ধুদের সঙ্গে আড্ডা পর্ব শেষ করে ক্লাসে চলে যাওয়ার মাঝেই হঠাৎ করে মাপির বান্ধবী নিতু আমাকে পেছন থেকে রায়হান ভাই বলে ডেকে উঠল। নিতুর কথা শুনে দাঁড়িয়ে যাই এবং জানার আগ্রহে বললাম, কিছু বলবা নিতু? নিতু কিছুটা আমতামতা করে জবাব দেয়, ভাইয়া, আপনি তো আজ 2 মাস পর ক্যাম্পাসে আসলেন, ওইদিকে মাফি আপনার খোঁজে হয়রান। আমাকে খোঁজার কি দরকার? না মানে মাফি কি জানি আপনাকে বলতে চায়। আরেকটি কথা, মাফির এখনও বিয়ে হয়নি, সেদিন একটা দুর্ঘটনায় বিয়েটা ভেঙে গিয়েছে। নিতুর কথা শুনে কিছুটা আটকে উঠলাম। দুর্ঘটনায় বিয়ে ভেঙেছে মানে? কিছুই তো বুঝতে পারছি না। জানার আগ্রহ থাকলেও নিতুকে বললাম, ওর বিয়ে দুর্ঘটনায় ভাঙুক আর যাই হোক, এ বিষয়ে জানার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। মাফির বিষয়ে কথা না বলেই খুশি হব। নিতু এই কথা শুনে মাথা নিচু করে চলে গেল, আর আমি ক্লাসে চলে যাই। এইভাবে 2টা দিন কেটে গেল।
আমি আমার মতো ক্যাম্পাসে যাতায়াত করছি, বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে আছি, ভালোই চলছে। আগে মাফির কথা ভাবলে একটু খারাপ লাগলেও এখন আর তা লাগে না। 1 সপ্তাহ পর হঠাৎ মাফির সঙ্গে ক্যাম্পাসে দেখা, তো আমি আমার মতোই যাচ্ছি। হঠাৎ মাফি আমার সামনে এসে বলল, কেমন আছো? মাফির এই কথা শুনে স্বাভাবিকভাবেই বললাম, হ্যাঁ ভালোই তো আছি। আমি কেমন আছি তা জানতে চাইলে না? তোমার ভালো মন্দ খবর নেওয়ার মতো তো একজন আছি। কার কথা বলছো? তোমার হাজবেন্ড। সেদিন সড়ক দুর্ঘটনায় আমার বিয়েটা ভেঙেছে। হয়তো তোমাকে কষ্ট দিয়ে অন্য একজনের স্ত্রী হতে চেয়েছিলাম বলেই এই দুর্ঘটনা ঘটেছে। কি দুর্ঘটনা ঘটেছে? সেদিন আমার বিয়ে নিয়ে বাসার আত্মীয় স্বজনরা আনন্দ উল্লাসে মেতেছিল চারপাশে। আত্মীয় স্বজন হইচই। এমন সময় রফিক মামা খবর নিয়ে এলো গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাকি বরের হাত পা ভেঙেছে। নিউজটা শুনে যতটা খারাপ লেগেছে তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছি সেদিন তোমার কথা ভেবে। মাফির কথা শুনে মুখে শুকনো একটা হাসি দিয়ে বললাম, আমার জন্য তোমার আবার কষ্ট হয়? নিশ্চুপ। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো কিনা তা আমি সঠিক জানি না, তবে সত্যিকারে ভালোবাসলে সেদিন সহজে ব্রেকআপটা করতে পারতে না। যাই হোক, এসব কথা বলে সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। এবার আমি আসি। এই বলে চলে আসতে যাব, পিছন দিক থেকে আবার বলে উঠল, আমার কথা না শুনে চলে যাচ্ছ? কি বলতে চাও বলো। আমার উপর তোমার অনেক রাগ হচ্ছে তাই না? তোমার উপর রাগ অভিমান করার কোনো অধিকারও তো আমার নেই। তুমি চাইলে তো আবার সে অধিকার ফিরে পেতে পারো। আমি নিশ্চুপ। তোমাকে কষ্ট দিয়ে সেদিন বিয়ের পিড়িতে বসা আমার উচিত হয়নি। তোমার কষ্টটা আমার উপলব্ধি করা প্রয়োজন ছিল, কিন্তু তা আমি করিনি। এর জন্য হয়তো উপরওয়ালা আমার বিয়ে এইভাবে ভেঙে দিয়েছে। নিশ্চুপ। আমাকে দ্বিতীয়বারের মতো একটা সুযোগ দিবা? এবার কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্টের মাঝে ফেলবো না। প্রয়োজনে বাবার সঙ্গে কথা বলে আমাদের সম্পর্কের কথা জানাবো। তোমার যখন বাবা বিয়ে ঠিক করলো তখন তো মুখ ফুটে আমার কথা বলার একটু সাহস পেলে না, তাহলে এখন কেমনে পাবে? এবারও নিশ্চুপ। প্রকৃতপক্ষে তুমি আমাকে ভালোই বাসনি, আর সম্পর্ক যেহেতু একবার ভেঙেছে তো দ্বিতীয়বার জোড়া লাগানোর প্রয়োজন নেই। প্লিজ এমনটা বলো না, একবার তো সুযোগ দাও। সম্ভব না। প্লিজ এবার সুযোগটা দাও। সেদিন মাফির আকুতি মিনতি দেখে প্রথমে ভেবে নিলাম যা হবার তা হয়েছে, এবার না হয় আপন করে নিই, কিন্তু পরক্ষণে নিজের আত্মসম্মানের কথা ভেবে আপন করে নিইনি। সম্পর্ক যেহেতু একবার ভেঙেছে, জোড়া লাগানোর নো মোর চান্স। এরকম চিন্তাধারা নিয়ে মাফির জীবন থেকে সরে যাই। ক্যাম্পাসে আসলে মাফি অনেক অনুরোধ করে বলে পুনরায় রিলেশনটা কন্টিনিউ করতে, কিন্তু আমি তা শুনিনি। কয়েক মাস পর মাফির বিয়েও হয়ে যায়। বিয়ের রাতে মাফি ফোন করে অনেক কান্নাকাটি করে। শেষবারের মতো বলেছিল, শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসবা, আপন করে নিবা। বলো আমি এই বিয়ে ছেড়ে এখনই তোমার কাছে ছুটে যাব, তবুও তুমি মুখ ফিরিয়ে থেকো না প্লিজ। মাফির কথার প্রতি উত্তরে বলেছিলাম, তোমাকে ফিরিয়ে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তবে হ্যাঁ, ওই দিন যদি রেস্টুরেন্টে ব্রেকআপ না করতে তাহলে আর যেভাবেই হোক তোমাকে নিজের কাছে নিয়ে আসতাম, কিন্তু এখন তা সম্ভব না। তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে থাকো। আল্লাহ হাফিজ। পরিশেষে একটা কথাই বলতে চাই সবাইকে উদ্দেশ্য করে, সেটা হলো যে একবার সম্পর্ক ভাঙে সে যে দ্বিতীয়বার ভাঙে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ সে যদি সাহস করে বাবার কাছে বলতেই পারতো তাহলে আগে বললো না কেন? এখন কি এতটাই সাহস বেড়ে গেল? আসলে ভালোবাসা যে মিথ্যা তা না, ভালো যারা বাসে তারাই মিথ্যা, কিন্তু ভালোবাসা মিথ্যা না। সত্যিকারে ভালোবাসতে জানলে সেটা কখনো মিথ্যা হয় না। তাই যদি কাউকে ভালোবাসতে চাও মন থেকে ভালোবেসো, টাইম পাস করে আর ভালোবেসো না। আর যদি টাইম পাস করার ইচ্ছে থাকে সেরকমই জীবনসঙ্গী বেছে নিয়ে টাইম পাস করো। তাকে আগে জানিয়ে দাও তোমাকে আমি বিয়ে করতে পারবো না, জাস্ট টাইম পাস। তুমি কি রাজি? দেখো সে রাজি হয় কিনা। অবশ্যই রাজি হবে, কারণ তুমি যেরকম কোয়ালিটি তেমন কোয়ালিটি তুমিও পাবে। আল্লাহ হাফেজ। কুত্তার বাচ্চা, তোকে বলছিলাম যে আমাকে সকাল 7টার সময় ডাকবি, তুই আমাকে ডাকলি না কেন? আমি নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই ডাকা হয়নি। ঋতু আমাকে ঘুম থেকে উঠে আমাকে অনেক চড় মারলো। আমি মাথা নিচু করে মারগুলো খেলাম। আপনারা ভাবছেন ঋতু মেয়েটা আবার কে? ঋতু আমার বউ। 3 মাস আগে আমাদের বিয়ে হয়, কিন্তু ঋতু আমাকে স্বামী হিসেবে মেনে নেয়নি, কারণ আমি নাকি ওর জন্য পারফেক্ট না। আমি ছিলাম ঋতুর বাবার বন্ধুর ছেলে। কোন এক দুর্ঘটনায় আমার মা বাবা দুজনে মারা যায়। সেইখান থেকে ঋতুর মা বাবা আমাকে দেখাশোনা করে বড় করেন, আর আমাদের বিয়ে হয়েছিল এক দুর্ভাগ্যবশত। আমাদের কলেজ থেকে একবার শিক্ষা সফরে গিয়েছিলাম।
ঋতু এক মধ্য জঙ্গলে যাচ্ছিল আর আমি ওর পেছন পেছন যেতে লাগলাম। কিন্তু সেখানকার মানুষ মনে করেছিল যে আমরা হয়তো অশ্লীল কাজ করতে এসেছি। তারপর আমাদের বিয়ে দিয়েছিল ওখানকার মানুষেরা। যাই হোক, সকালের কথায় ফিরি। ঋতু আমাকে ঘুম থেকে উঠিয়ে মেরে চলে গেল আর বলল, তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হ, কলেজে যাব। আচ্ছা আপনি জান, আমি আসতেছি। আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি আন্টি আমার রুমে। ঋতু খাবার খেতে গেছে, তুই তাড়াতাড়ি আয় খাবার খেতে। আচ্ছা আপনি জান, আমি আসতেছি। আন্টি চলে গেল। আমি কলেজ যাওয়ার জন্য তৈরি হয়ে চলে এলাম খাবার খেতে। ঋতুর পাশের সিটে বস। আচ্ছা, এই বলে ঋতুর পাশের সিটে বসতেই ঋতু আমাকে চর মেরে বলল, কার পাশে তুই বসেছিস? তোর খেয়াল আছে? তুই এমন করছিস কেন ওর সাথে? ঋতু এই বলে চলে গেল কলেজের উদ্দেশ্যে। আন্টি আমাকে বলল, কিছু মনে করিস না, ওর মনে হয় মন খারাপ। জি আন্টি, আমি তো জানি ও এমনই মেয়ে। আচ্ছা তাড়াতাড়ি তুই খেয়ে নে, ও আবার রাগারাগি করবে। আমি রাতারাতি খাবার খেয়ে চলে এলাম গাড়ির কাছে। আসতে ঋতু আমাকে বলল, কুত্তার বাচ্চা, তাড়াতাড়ি চল, কলেজে দেরি হয়ে যাবে। যাচ্ছি। এই বলে আমি গাড়ি স্টার্ট করে চলে এলাম কলেজে। এসে দেখি ঋতুর বান্ধবী পুষ্প দাঁড়িয়ে আছে। ঋতুর জন্য আমি গাড়ি পার্কিং করে আমি আর ঋতু পুষ্পের কাছে এলাম। পুষ্প আমাকে দেখে বলল, এই যে মিস্টার, বউকে নিয়ে এত দেরিতে আসলেন কেন? চুপ কর, ওর বউ আমি না। ওর কোনো অধিকার নেই আমাকে বউ বলার। কুত্তার বাচ্চা কোথাকার। আমি ঋতুর কথা শুনে মাথাটা নিচু করে রইলাম। তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? আর তাছাড়া শাওন তোর স্বামী। থাক পুষ্প, ওকে কিছু বলো না। ও যা ভাবে আমাকে তার চেয়ে বেশি কিছু আশা করি না ওর থেকে। হ্যাঁ, সেই ভালো। চলো ক্লাসে যাই। তুই যা, আমরা আসতেছি। এই বলে চলে এলাম আমার ক্লাসে। ব্যাগ রেখে ক্লাসরুম থেকে বেরিয়ে সিঁড়িতে নামছিলাম। হঠাৎ আমাকে কি যেন ধাক্কা দেয় আর আমি পড়ে যাই। আমি উঠে তাকিয়ে দেখি পুষ্প। আমি পুষ্পকে বললাম, সরি আমি দেখিনি। আসলে আমারই দোষ, আমি খেয়াল করি নাই যে তুমি আসছো। কুত্তা কোথাকার, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? দেখ তোকে কি করি আজ। এই বলে আমার টি শার্টের কলার ধরে মধ্যমাঠে নিয়ে গেল। আর সেখানে স্যার, ম্যাম এবং কলেজের ছাত্রছাত্রীরা আমাকে বৃত্ত আকারে ঘিরে ধরে। আর স্যার বলল, কি হয়েছে ঋতু? স্যার, শাওন আমার ফ্রেন্ডের সাথে বাজি কাজ করতে চাইছিল। বাজে কথা বলা বাদ দাও। ছি ছি, তুমি এতগুলা ছেলে থাকতে অবশেষে শাওনকে মিথ্যা অপবাদ দিচ্ছ? আমি কান্না করতে করতে মাটিতে পড়ে গেলাম। স্যার এসে বলল, শাওন, তোমাকে আমি অবিশ্বাস করব না। যাও, এখন ক্লাস শুরু হবে। জি স্যার। আর ঋতু, তোমার লজ্জা হয় না? শাওন তোমার স্বামী, আর তুমি তাকে নিয়ে মিথ্যা অপবাদ দাও কেন? ঋতু নীরব হয়ে গেল। আমি ক্লাসে চলে গেলাম আর আমার পাশে বসলো পুষ্প। আমি পুষ্পকে কিছুই বললাম না। ক্লাস করে গাড়ি পার্কিং করে ওইখানে দাঁড়িয়ে রইলাম ঋতুর জন্য। কিছুক্ষণ পর ঋতু এসে বলল, গাড়ি স্টার্ট কর। হ্যাঁ আপনি বসেন, আমি করছি। এই বলে গাড়ি স্টার্ট করে চলে এলাম বাসায়। আসতে আন্টি বলল, তোর মুখ এমন দেখাচ্ছে কেন? না এমনি, রাতের ঘুম হয়নি তাই তো এমন মনে হয়। আচ্ছা, দুজনে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। আমি চলে এলাম আমার রুমে আর ঋতু রুমে চলে গেল। আমি ফ্রেশ হয়ে এলাম খাবার খাওয়ার রুমে। এসে দেখি ঋতু এখানে নেই। আর আমি ঋতু না খেলে আমিও খাই না কিছু। তাই আন্টি আমাকে বলল, শাওন দেখ তো ঋতুর কি হয়েছে। মেয়েটাকে বললাম ফ্রেশ হয়ে আসতে, কিন্তু এখনো এলো না। আচ্ছা আন্টি, আপনি আমার আর ঋতুর জন্য খাবার রেডি করেন, আমি আর ঋতু আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবি কিন্তু, আমার হাতে অনেক কাজ। আন্টির কথা শুনে আমি গেলাম ঋতু রুমের সামনে যেতে দেখি দরজা খোলা। আমি ভাবলাম কি ব্যাপার, ঋতু রুমের দরজা খোলা কেন? কিছু না ভেবে প্রবেশ করলাম। আমি গিয়ে দেখি ঋতু কান্না করতেছে। আমি বললাম, কি হয়েছে আপনার, কান্না করতেছেন কেন? তোর সাহস কি করে হলো আমার রুমে ঢোকার? আর তুই আমার রুমে কেন এসেছিস? আসলে আন্টি খাবার খেতে ডাকছেন, তাই আপনাকে ডাকতে এসেছি। এই কথা শুনে ঋতু আমাকে পা দিয়ে লাথি দিয়ে ঋতুর খাট থেকে ফেলে দেয়। আমি নিচে পড়ে যেতেই ওর পরের টেবিলে থাকা চীনামাটির ফুলদানি আমার গায়ের উপর জোরে পড়ে। সেই চীনামাটির ফুলদানিটা এসেই আমার মাথায় লাগে। আমি ওখানে আমার মাথা ধরে বসে পড়ি। আর ও যাওয়ার সময় আমাকে বলে যায়, ন্যাকামোর একটা সীমা থাকা দরকার। আমি মাথাটা নিচু করে কথাটা শুনলাম। ঋতু চলে গেল খাবার খেতে। আমি কিছুক্ষণ ওখানেই বসে রইলাম। পরে ভাবলাম আন্টি যদি দেখে ফেলে তাহলে তো ঋতুর কঠিন সর্বনাশ হয়ে যাবে। তারপরে আমি চলে এলাম আমার ওয়াশরুমে। এসে মাথাটাতে ভালো করে পানি দিলাম। তারপরে মাথা মুছে চলে এলাম খেতে। এসে দেখি ঋতু খাবার খাচ্ছে। আমি কিছু বললাম না। ওখানে বসতে আন্টি আমাকে বলল, কি রে, এতক্ষণ কইছিলি আর তোর মাথা ভেজা ভেজা কেন? গোসল করছি। ও তাই বল, নে নে তাড়াতাড়ি হাত চালা। আমি খাবার খেয়ে চলে এলাম আমার রুমে। এসে একটু বিশ্রাম নিতে চাইলাম। বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়লাম আর ভাবলাম, আমি কি সারা জীবন আঙ্কেল আন্টির কাছে ঋতুকে ঠিক আর আমাকে ভুলই তো প্রমাণ করব? আর কতদিন ঋতু আমাকে ভুল বুঝবে? মনে মনে এসব বলতে বলতে নিদ্রায় চলে গেলাম। সন্ধ্যায় আমার ঘুম ভেঙে যায় মাগরিবের আজান শুনে। আমি ওযু করে মাগরিবের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ার পর আমি বাসায় ফিরে দেখি আঙ্কেল আসছে। আর ওখানে আঙ্কেল আন্টি আর ঋতু গল্প করছে। ঠিক তখনই আঙ্কেল আমাকে দেখে বলল, কই থাকেন?
নামাজে গিয়েছিলাম। কেন, কিছু বলবেন? আমি আর ঋতুর আম্মু 2 দিনের জন্য অফিস থেকে বেরোতে যাব। তুমি ঋতুর খেয়াল রেখো। ঋতুকে নিয়ে যান আপনাদের সাথে, ও অনেক মজা করবে। অনেক দিনই তো হলো ঋতু বেড়াতে যায় না। না, আমি যাব না, আমার সামনে পরীক্ষা। আরে পরীক্ষা এখনো 3 মাস পরে, আপনি যান, দেখবেন আপনার মন ফ্রেশ হয়ে যাবে। আমি যাবই না, কারণ আমার বন্ধুর বার্থডে কাল, তাই ওখানে পার্টি হবে, আমি ওখানে যাব। ও তাহলে তো ভালোই হলো ঋতু, সায়ন বার্থডেতে যাবে, আমি আর ঋতুর আম্মু বেড়াইতে। আচ্ছা আঙ্কেল, আপনি কি আজই যাবেন? হ্যাঁ, এখনই বের হব, শুধু তোমার জন্য ওয়েট করেছিলাম। ও আচ্ছা। আঙ্কেল আজ দুজনে চলে গেল বেড়াতে। বাড়িতে আমি আর ঋতু। আমি আমার রুমে গেলাম। কিছুক্ষণ পর ঋতু এসে আমাকে বলল, আচ্ছা, তুই এত কথা বললি কেন? আপনার ভালোর জন্যই তো বললাম। কুত্তার বাচ্চা, তোকে কে বলছে আমার ভালো বন্ধু দেখতে? আমার যথেষ্ট অধিকার আছে আপনার ভালো মন্দ দেখার। আমি আপনার স্বামী। কুত্তার বাচ্চা, এই অধিকার আমি তোকে দেইনি। অধিকার একমাত্র আমার বয়ফ্রেন্ডের। এই কথা শোনার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি ওকে বললাম, বয়ফ্রেন্ড মানে? ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি আমার বয়ফ্রেন্ড আছে, আর কাল ওর বার্থডে, তুই আমাকে সেখানে নিয়ে যাবি। এই বলে ঋতু আমার রুম থেকে বেরিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি ওর বয়ফ্রেন্ডের কথা শুনে একদম নিরাশ হয়ে গেলাম। আমি ভাবলাম এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাই, কিন্তু আমি চলে গেলে ঋতুর কি হবে? এই বলতে বলতে আমি রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলায় আমার কাছে ঋতু এসে বলল, শাওন, গিয়ে চা বানিয়ে নিয়ে আয়। আমি তো চা বানাতে পারি না। মুখে মুখে এত প্রশ্ন কেন? যা বলছি কর, না হলে। আচ্ছা যাচ্ছি। আমি চলে এলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে গেলাম চা বানাতে। চা আমি আমার জীবনে বানাইনি, শুধু ঋতুর কারণে আজ আমি চা বানাতে আসছি। হাজার হলেও আপন বউ বলে কথা। যাই হোক, অবশ্যই চা বানিয়ে ঋতুর কাছে গেলাম। যাওয়ার পর বললাম, এই নিন আপনার চা। ঋতু চাটা মুখে নিয়ে বলল, এই ছাগলের বাচ্চা, এটা কি চা হয়েছে? এই বলে আমার মুখের উপর গরম চাটা মারলো আর বলল, খা খা, তোর চা তুই খেয়ে উদ্ধার কর কুত্তার বাচ্চা, আজ দিনটাই খারাপ হবে। আমি নীরব হয়ে মাটিতে বসে আছি আর ঋতু আমাকে বকা দিচ্ছে, আর আমি ওগুলো উপভোগ করছি। তারপর আমি ঋতুকে বললাম, আমি আপনাকে আগেই বললাম আমি চা বানাতে পারি না। তুই আবার মুখে মুখে তর্ক করছিস? আমাকে চর মেরে বলল ঋতু, হ্যাঁ হ্যাঁ আমাকে মারেন, আপনার কাজ তো ওটাই, বকাবকি আর মারধর। যেদিন এই শাওনের পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিন বুঝবেন আপনাকে কতটা ভালোবাসে। আমার কিন্তু এবার মেজাজ খারাপ হয়ে যাবে, তুই এখান থেকে যা। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। আমার রুমে এসে ভাবতে লাগলাম যে কিছুক্ষণ পরে তো ঋতু খাবার খাবে, কিন্তু ঘরে তো রান্না করার কিছুই নেই। আমি চলে গেলাম রেস্টুরেন্টে, কিছু খাবার কিনে নিয়ে আসলাম বাসায়। ঋতু রুমের সামনে এসে বললাম, ঋতু আমি রেস্টুরেন্ট থেকে খাবার আনছি, আমি কি আপনার রুমে আসবো? দরজায় টোকা দিয়ে বললাম কথাটা। আই। আমি ঋতুর রুমে প্রবেশ করলাম। ঢুকে দেখি 3টা টি শার্ট একটা ব্যাগে ভরছে। আমি বললাম, এই নিন আপনার খাবার। আর এই টি শার্ট কি আমার জন্য? নেকা ফকিরের বাচ্চা, জাঙ্গালে পা। আমার হাসি মুখটা অনায়াসে কষ্টে পরিণত হলো। যা যা, এখন আমাকে গোছাইতে দে। আচ্ছা যাচ্ছি, আর কিছু লাগলে বলবেন আশা করি। আমি ক্লান্ত ক্লান্ত মুখে বললাম, আর কিছু লাগবে না, দয়া করে এখন আমার রুম থেকে বেরিয়ে যা। আমি ঋতু রুম থেকে বেরিয়ে আমার রুমে এলাম। এসে শুয়ে পড়লাম। শুয়ে ভাবলাম আমার কি ভুল ছিল, আমি একে এত ভালোবাসি, ওর কাছে কি বিন্দু পরিমাণ আমার জন্য ভালোবাসা নেই? ওই টি শার্টগুলো কার জন্য? আমাকে শার্টগুলো দিলে কি হতো? এমনিতে হাজার প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু তাও আমার ঘুম আসছে না, শুধু এই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবলাম যাই দেখি ঋতু কি করছে। এভাবে বিছানা থেকে নামতে আবার মনে হলো যদি অপমান করে। এইভাবে আবার ঘুমানোর জন্য চেষ্টা করলাম। অবশেষে আমি নিদ্রায় চলে গেলাম। বিকেলবেলা ঋতু এসে আমাকে ডাকছে। এই কুত্তার বাচ্চা, তুই আমাকে ডাকলি না কেন? কত দেরি হয়ে গেল। আপনি কি আমাকে ডাকতে বলছেন? তুই জানিস না আজ আমার বয়ফ্রেন্ডের বার্থডে, আর সবার আগে আমাকে যেতে হবে। আমি আবারও নিরাশ হয়ে গেলাম ওর বয়ফ্রেন্ডের কথা শুনে। যাই হোক, তুই তাড়াতাড়ি রেডি হ, আমি আর তুই আমার বয়ফ্রেন্ডের বার্থডেতে যাব। আমি না গেলে হয় না? বেশি কথা বলিস না, আমি তোকে যা করতে বলবো তুই তাই করবি। আর ওখানে যেন বলিস না তোর সাথে আমার সম্পর্ক আছে, বলবি তুই আমার চাকর। আমি ঋতুর কথা শুনে খুব কষ্টে পেয়ে ঋতুকে বললাম, হ্যাঁ ম্যাম, আমি তো আপনার চাকর, না হলে কি ছোটবেলা থেকে আপনার পাশে থাকতাম? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, এখনই রওনা হইব। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে এলাম। ঋতুর রুমের সামনে এসে ঋতুকে ডাক দিলাম, আপনার হয়েছে? রুমের ভেতরে আয় তুই। আমি রুমে ঢুকতে দেখি ঋতু সুন্দর একটি ড্রেস পরিহিত করেছে, কিন্তু আমি ভালো করে দেখতে ঋতু আমাকে বলল, আমার জামার পিঠের চেইনটা লাগিয়ে দে না প্লিজ, আমি লাগাইতে পারছি না। আচ্ছা। আমি মনে মনে ভাবলাম যে মনে হয় ঋতু আমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, তাই আমি খুব আগ্রহে চেন লাগানোর জন্য গেলাম। তোর চোখ বন্ধ কর আর আমাকে টাচ করার চেষ্টা করবি না। আচ্ছা। এই বলে আমি আমার চোখ বন্ধ করে চেন লাগানোর জন্য হাত বাড়িয়ে দিলাম, কিন্তু আমার একটা আঙ্গুল ওর পিঠে টাচ করে, আর চেন লাগানোর পর
ও আমাকে চর মেরে বলল, শুয়োরের বাচ্চা লুচ্চা কোথাকার সুযোগ পেলেই লুচ্চামি করতে মন চায় তাই না? আপনি ভুল ভাবছেন, আমি ইচ্ছে করে আপনাকে টাচ করিনি, আমি তো চোখ বন্ধ করেছিলাম। তোর সাহস তো কম নয়, তুই আমার সাথে তর্ক করিস। আমি চুপ হয়ে গেলাম আর ঋতু বলল, আয় তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ আপনি গাড়ি থেকে বসেন, আমি আসতেছি। ঋতু এই টি শার্টের ব্যাগটা হাতে নিয়ে চলে গেল গাড়ির কাছে, আর আমি ঋতুর রুম থেকে বেরিয়ে আমার রুমে গেলাম গাড়ির চাবিটা নিতে। চাবি নেওয়ার পর আমি গেলাম গাড়ির ওখানে। আমি ওখানে যেতে ঋতু বলল, এতক্ষণ কই ছিলি তুই? গাড়ির চাবিটা আনতে গিয়েছিলাম। কুত্তার বাচ্চা তাড়াতাড়ি চল, এমনিতে অনেক দেরি করছিস। হ্যাঁ আপনি গাড়িতে ওঠেন, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। ঋতু গাড়িতে উঠলো আর আমি গাড়ি স্টার্ট দিয়ে চলে এলাম পার্টির ওখানে। ঋতু গাড়ি থেকে নেমে আমাকে বলল, তুই কি আমার সাথে যাবি? আপনি নিলে আমি যাব না কেন? আচ্ছা আমি তোকে নিব, কিন্তু ওখানে বাড়াবাড়ি করবি না, আর করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না আমি কিছু করবো না, প্রমিস করলাম। এই বলে আমি আর ঋতু পার্টির রুমে গেলাম। ওই পার্টির রুমে যেতেই আমার পেটের ভিতর কেমন জানি মুসুর দিয়ে উঠলো, কারণ ওখানে নেশা জাতীয় অনেক কিছু ছিল। আমি দেখে ঋতুকে বললাম, এই এখানে মদ পান করা হবে মনে হয়, চলেন আমরা চলে যাই। বেশি কথা না বলে ওই চেয়ারটায় বস। আমি গেলাম চেয়ারটায় বসতে। আমি কিছুক্ষণ বসে আছি, কিন্তু ঋতুর কোনো দেখা নাই। কোথায় গেল মেয়েটা? আবার আজাবাজা খাবার খাচ্ছে না তো? আমি তাড়াতাড়ি করে ওই চেয়ার থেকে উঠে ঋতুকে খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু আমি ঋতুকে পেলাম না। পেলাম পুষ্পকে, আর পুষ্পাকে বললাম, পুষ্প তুমি কি ঋতুকে দেখেছো? না, ও কোথায় গেল? তুমি ওর পাশে ছিলে না? হ্যাঁ ছিলাম, কিন্তু আমাকে এক চেয়ারে বসতে দিয়ে কোথায় যেন চলে গেল। আচ্ছা চলো, আমি আর তুমি মিলে খুঁজে দেখি ও কোথায়। আমি আর পুষ্প ঋতুকে খুঁজতে লাগলাম। হঠাৎ আমি দেখলাম ঋতুকে নিয়ে একটি ছেলে মাতাল অবস্থায় সিঁড়ি দিয়ে উঠছে। আমি পুষ্পকে ডাক দিয়ে বললাম, পুষ্প এদিকে আসো, ঋতুকে পেয়েছি। কোথায় ও? আমার কাছে এসে বলল পুষ্প। আমি পুষ্পকে হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। সাথে সাথে পুষ্প বলল, আরে এটা তো রাহাত ভাইয়া, ঋতুর ভালো বন্ধু। এই ছেলে ঋতুর বন্ধু না, এ হচ্ছে ঋতুর বয়ফ্রেন্ড। চলুন দেখি কই যাই। কোথায় আর যাবে, যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে। এসো দেখি কোথায় যায়। আমি আর পুষ্প ওদের পিছু নিলাম, কিন্তু অবশেষে ওরা একটি রুমে প্রবেশ করলো। আর পুষ্প আমাকে বলল, ভাইয়া ঋতুকে বাঁচান। হ্যাঁ। এই বলে আমি ঋতু দরজার সামনে গিয়ে দুজনে মিলে দরজায় লাথি দিতে লাগলাম। অবশেষে দরজা ভেঙে পড়ে। আমি পুষ্পকে বললাম, তোমার ফোন বের করো আর ক্যামেরা অন করো। আচ্ছা। পুষ্প ফোন বের করে আর ক্যামেরা অন করে। আমি আর পুষ্প ঘরের ভিতর এগোতে থাকি। অবশেষে আমি দেখলাম যে তা আমার চোখে বিশ্বাস করাতে পারবো না। ছেলেটা ঋতুর সাথে অশ্লীলতা করতে চেয়েছিল। ছেলেটি আমাদের দেখে জোর গলায় বলল, কে রে তুই, এখানে কি চাই? যা নেওয়ার নিয়েছি, এবার জেলে গিয়ে মরবি। আমি রাহাত ছেলেটিকে খুব মারধর করলাম। পুলিশকে ফোন দিলাম আর পুষ্পকে বললাম, ঋতুর মুখে পানি ছিটিয়ে দাও। পুষ্প গিয়ে পানি নিয়ে এসে ঋতুর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিল, কিন্তু ঋতু তা উঠলো না। আমি পুষ্পকে বললাম, তুমি এখানে থাকো, আমি ওকে নিয়ে যাই পার্টির ওখানে। আমার ফোনটা নিয়ে যাও। ভালো কথা মনে করেছো। আমি আর ওই রাহাত ছেলেটাকে ধরে পার্টির ওখানে নিয়ে যেতেই মানুষজন চুপচাপ হয়ে গেল, কারণ আজ রাহাত ছেলেটির জন্মদিন ছিল। কিছুক্ষণ পর পুলিশ এলো, রাহাত ছেলেটিকে ধরিয়ে দিলাম, আর ভিডিওটি দেখাতেই রাহাতকে নিয়ে চলে গেল পুলিশ। আমি চলে এলাম ঋতু আর পুষ্পর ওখানে। এসে পুষ্পকে ওর ফোন দিয়ে দিলাম, আর ঋতুকে আমার দুহাতে করে গাড়ির ওখানে এসেই আমি পুষ্পকে বললাম, তুমি আমাদের সাথে চলো, তোমার বাসায় নামিয়ে দিয়ে যাই। ঋতু সমস্যা হবে না? না হবে না। পুষ্প গাড়িতে উঠলো। আমি ঋতু আর পুষ্পকে গাড়িতে করে নিয়ে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর পুষ্পকে নামিয়ে দিলাম। আমি আর ঋতু আমাদের বাড়িতে চলে এলাম। এসে ঋতুকে ঋতুর রুমে নিয়ে গেলাম। ঋতুকে ঋতুর বিছানায় শুয়ে দিতে আসতেই ঋতু আমার হাত ধরে ওর বুকে জড়িয়ে ধরলো। আমি বুঝলাম যে সবকিছু মদের নেশার কারণে হয়েছে, কিন্তু ঋতু আমাকে লিপ কিস করতে লাগলো। আমারও কিছু করার নেই। আমি অনেকবার ওর থেকে ছাড়াতে চেয়েছি, কিন্তু পারিনি। অবশেষে রাত কেটে সকাল হলো। দেখুন কি হয় সকালে। সকালে আমি আগে উঠে বিছানা থেকে নামতেই ঋতু টের পেয়ে গেল আর আমাকে বলল, এত সকালে তুই আমার রুমে কি করছিস রে? এত সকাল মানে? আমি তো সারা রাত আপনার পাশেই শুয়েছিলাম। মানে কি বলতে চাস তুই? তাহলে শুনুন, পার্টিতে আপনাকে রাহাত নামের ছেলেটি আপনাকে দর্শন করতে চেয়েছিল, তবে আমি আর পুষ্প গিয়ে আপনাকে বাঁচাই, আর আমি আপনাকে আপনার রুমে দিতে আসি, কিন্তু আপনি আমাকে জোর করে আপনার রুমে রেখে দিয়েছিলেন। আর তুই আমার উপর চান্স নিলি তাই না, কুত্তার বাচ্চা কোথাকার? এখানে চান্স নেওয়ার কি আছে? আপনি আমার বউ, তাই আমি আপনার সাথে রাত কাটিয়েছি। তোর মতো ফকিন্নির বাচ্চার বউ আমি না, ওই বিয়েটা ভাগ্যদোষে হয়েছে, আর আমি তোকে ডিভোর্স দিব। তোর সাথে রাত কাটানোর চেয়ে রাস্তার কুকুরের সাথে রাত কাটানো ভালো। আমি এর কথা শুনে চুপ হয়ে গেলাম। আমার সাথে রাস্তার কুকুরের তুলনা করে আর কত অপমানই হব। আমাকে লাথি দিয়ে বলল, কুত্তার বাচ্চা, এখনো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছিস, কুত্তার বাচ্চা। আমি ছিটকে পড়লাম দরজার কাছে। আমার চোখ গলে দিয়ে অশ্রু ছুটতে লাগলো। ঋতু আমার কাছে এসে বলল, এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবি। আমি কোথায় যাব? এই দুঃখলে তো আমার কেউই নেই। কোথায় যাবি আমি কি করে বলবো? যেদিকে দু চোখ যায় সেদিকেই যা, কুত্তার বাচ্চা। আপনি আমার সাথে এমন কেন করেন? তোর সাথে আমি কেমন করলাম? তোর মতো লুচ্চাকে এই বাড়িতে আশ্রয় দেওয়াই ঠিক হয়নি। আপনার জন্য আজ আমার এই পরিস্থিতি। ঘাট ধাক্কা দিয়ে রুম থেকে বের করে বলল, ঋতু তুই বের হ আমার বাড়ি থেকে। এবারকার মতো মাফ করে দিন। বের হ কুত্তার বাচ্চা বাড়ি থেকে।
এই বলে আমার টি শার্টের কলার ধরে টানতে টানতে বাড়ির মেন গেটের ওপারে নিয়ে ফেলে গেল আর বলল, আর জীবনে যেন এদিকে না দেখি। নীরব হয়ে গেলাম আমি। ঋতু গেট বন্ধ করে চলে গেল আর আমি গেটের বাইরে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। ভেবেছিলাম ঋতু আমাকে ডাকবে, কিন্তু না, আমার ভাবনাটা পুরোই মিথ্যে ছিল। তারপর আমি শহরের দিকে এগোতে থাকি। কিছুক্ষণ পর আমার মনে হলো ঋতু কি খাবে, এই আঙ্কেল আন্টি না আসা পর্যন্ত আমি চলে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট থেকে খাবার কিনে ঋতুর বাড়ির সামনে নিয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর ঋতু গেটের দরজা খুলতেই আমি বললাম, এই ব্যাগে খাবার আছে, গিয়ে খেয়ে নিন। ঋতু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই কি ভেবেছিস তুই আমাকে খাবার দিলেই আমার মন গলে যাবে? তা কখনো না। আপনি ভুল ভাবছেন, এমনটা না। ওকে ওয়েট কর, আমি আসতেছি। ঋতু এই বলে চলে গেল ভিতরে আর আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আমাকে বলল, ঋতু আমার দিকে 500 টাকা নোট ধরিয়ে বলল, এই নে খাবারের দাম। টাকা কিসের জন্য? আমি তোর মতো ফকির না যে অন্যের টাকায় খাবার খাবো। আপনার টাকা আপনার কাছে রাখুন। আর হ্যাঁ, আমি আপনার বাবা চলি, কিন্তু এটা মাথায় রাখবেন যে খুব ছোট থেকে আপনাকে মানুষ করেছি। কি পেয়েছি আমি আপনার থেকে? শুধু অবহেলা। তার চেয়ে বলো টাকা আপনিই রেখে দিন। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। আমি ওকে পাত্তা না দিয়ে চলে এলাম। শহরের দিকে আস্তে আস্তে হঠাৎ একটা ট্রাকের সাথে আমার ধাক্কা লাগে আর আমি ওখানে সেন্স হারিয়ে ফেলি। আমি চোখ দুটো খুলতেই আন্টি আর আঙ্কেল আর পুষ্পর মুখখানি আমার চোখে পড়লো। আমি আস্তে করে উঠলাম। পুষ্প আমার পিঠের নিচে বালিশ দিয়ে দিল। আমি চারপাশটা ভালো করে দেখলাম। এটা আসলে হাসপাতাল ছিল। আমাকে আঙ্কেল বলল, কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ, এখন ভালো। আচ্ছা, তোর কি কাণ্ডজ্ঞান নেই? তুই ঋতুর কথা শুনে বাড়ি থেকে চলে যাবি? আসলে আন্টি, আমি নিজেই চলে যেতে চেয়েছিলাম। চুপ, একদম চুপ থাক তুই। আর কত কত মিথ্যা বলবি? এই কথা বলতে বলতে ঋতু হাসপাতালের বেডরুমে এসে হাজির হলো। আমি ওকে পাত্তা না দিয়ে পুষ্পকে বললাম, পুষ্প, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। আচ্ছা। এই বলে পুষ্প পানির গ্লাস হাতে নিয়ে যেতে লাগলো আর ঋতু বলে উঠলো, দে আমি নিয়ে আসি। ঋতু আমার দিকে তাকিয়ে বলল। আমি বললাম, থাক, এত দরদ দেখাতে হবে না, পুষ্প তুমি নিয়ে এসো পানি। পুষ্প চলে গেল পানি আনতে আর আঙ্কেল আন্টি বসে রইলো। আঙ্কেল আন্টি কি আর বলবে, সারা জীবন ঋতু আমাকে অবহেলা করেছে, আজ থেকে ওকে এবার আমার অবহেলা পেতে হবে। হয়তো ঋতুর ভুল বুঝতে পেরেছে, এর জন্য হয়তো এত আমাকে কেয়ার করতে আসছে। তবে ওকে বুঝতে হবে যে আপনজনের অবহেলা কত কষ্টের হয়। কিছুক্ষণ পর আঙ্কেল আমাকে বলল, বাবা সায়ন, তুমি কি জানো এই 3টা দিন ঋতু তোমার জন্য কত কিছু করেছে? আঙ্কেল আমার হাতে হাত রেখে বলল, 3টা দিন মানে? আসলে তোমার 3টা দিন জ্ঞান ছিল না। আমি আর আশ্চর্য হয়ে গেলাম, হবেই না বা কেন? 3টা দিন আমার জ্ঞান ছিল না, ভাবতেই পারিনি। আমার হাত পা সারা শরীরে কাটা বা ছোলার চিহ্ন। পুষ্প পানি নিয়ে এসে বলল, শাওন, এই নাও পানি। এই কথা শুনে ঋতু আমার বেডে বসে আমাকে বলল, দাও আমি খাইয়ে দিই তোমাকে। বাবা ম্যাম, তুই থেকে তুমি? তবে আপনার মুখে তুমি করে মানায় না। আমি একটু সরে বললাম, আহ সায়ন, একটু শান্ত হও না। আমি নীরব হয়ে বসে রইলাম আর ঋতু আমাকে বলল, শোন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আমি মানি যে তোমার সাথে যা করেছি তা অন্যায়। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল ওনাকে থামতে বলেন, আমার মন মানসিকতা ভালো নেই। আর দেখেন এই হাসপাতাল থেকে বের হবো কখন। আচ্ছা। আঙ্কেল আন্টি চলে গেল ডাক্তারের কাছে আর আমি ঋতু আর পুষ্প এই রুমে আছি। পুষ্প আমাকে বলল, শাওন, ঋতুকে মাফ করে দাও প্লিজ। মেয়েটা একদম বদলে গেছে। দেখো, ওকে দেখি কেমন মায়াবী মুখ হয়ে গেছে এখন। একটু চুপ থাকো। ঋতু আমার মুখে হাত দিয়ে বলল, তুমি হঠাৎ এমন হয়ে গেলে কেন? প্লিজ আমাকে টাচ করবেন না। আর এই এতিম ছেলেকে কেউ ভালোবাসে না। আর এই ছেলে শুধু আপনাকে এত কেয়ার করে, তার প্রতিদান কি পেয়েছি? শুধু অবহেলা। ঋতু নীরব হয়ে গেল। আঙ্কেল আন্টির সাথে ডাক্তার এসে বলল, কেমন লাগছে আপনার? আমি ঠিক আছি। এই বলতে ডাক্তার আমাকে কিছু চেক আপ করে বলল, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। এই বলে ডাক্তার চলে গেল আর আঙ্কেল আমাকে বলল, নাও, এবার আস্তে আস্তে নামবার চেষ্টা করো। আমি আস্তে আস্তে নেমে পুষ্প আর ঋতু আমাকে গাড়ির ওখানে নিয়ে গেল আর আমরা সবাই চলে এলাম আমাদের বাসায়। আমাদের সাথে পুষ্পকে নিয়ে এলাম, কারণ আমি তো ঋতুকে পাত্তা দেবো না। ও দেখবে ভালোবাসার মানুষ অনেক সাথে থাকলে কেমন লাগে। ঋতু আর পুষ্প আমাকে ধরে আমার রুমে নিয়ে গেল। আমি ঋতুকে বললাম, আপনি এবার আমার রুম থেকে যান আর আমাকে একা থাকতে দিন। একটু থাকি না তোমার সাথে, এমন করো কেন তুমি? আমি বের হতে বলেছি, সো বের হো। ঋতু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি পুষ্পকে বললাম, পুষ্প, আমার কিন্তু ন্যাকামি একদম পছন্দ না, ঋতুকে বেরিয়ে যেতে বলো। ও থাক না তোমার সাথে ঋতু, তোমার পাশে থাকলে ওর ভালো লাগবে। পুষ্প, আমি রাস্তা ছেলে আর ঋতু রাজরানী, আমার সাথে থাকলে ওনার ভালো লাগবে। এই কথা শোনার সাথে সাথেই আমার পা ধরে বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি যা করেছি সব না বুঝে করেছি। এখন আমি বুঝতেছি সব আমার ভুলগুলোর ফল। আমি মনে মনে ভাবলাম যে মেয়েটাকে মাফ করে দেই, কিন্তু ঋতুকে বুঝতে হবে আপন মানুষের অবহেলা কেমন। আমি ঋতুকে বললাম, আমার পা ছাড়েন। না ছাড়বো না, আগে বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো। আপনি আমাকে সারা জীবনে এক নিয়মে রেখেছেন। আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম যে আমাকে মাফ করে দাও। আমি আপনাকে শুধু ভালোই বেসে গিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছি আমি? এবার পা ছাড়েন। আন্টি আঙ্কেল এসে বললে আমাকে খারাপ ভাববে। পুষ্প গিয়ে ঋতুর কাছে বলল, তুই ওর পা ছাড়, দেখিস ও তোকে আবার আগের মতোই ভালোবাসবে।
ঋতু ওর কথা শুনে উঠে এলো আর পুষ্প আমাকে বলল, আমি এখন যাই, বাসা থেকে আসছি, কালকে এখনো যাইনি। সমস্যার কোনো কারণ নেই, ঋতু তোমার পাশে আছেই। আচ্ছা যাও, আর মাঝে মাঝে ফোন দিও। আচ্ছা, পুষ্প চলে যেতে আন্টি এসে হাজির হলো আমার রুমে। এসে পুষ্পকে বলল, কই যাও তুমি? বাসে যাবো আন্টি। আম্মু আব্বু আমার চিন্তা করবেন। খাবার খেয়ে যাও কেমন? না আন্টি, খেতে হবে না, আমি বাসায় গিয়ে খাবার খেয়ে নেব। সে আবার কেমন কথা? এসো। এই রুমে এখন আমি আর ঋতু আছি। আমি বললাম ঋতুকে, এবার আমার রুম থেকে বেরিয়ে যান, আমি ঘুমাবো। তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। থাক, এত ভালোবাসা দেখাতে হবে না, তুমি যাও দরজা দিয়ে। ঋতু আমার ধমক খেয়ে কান্না করে চলে গেল। আর আমি শুয়ে শুয়ে ভাবলাম যে ঋতু এত পাল্টে গেল কিভাবে। ওকে আমার ভালোবাসা অনুভব করেছে যে ওকে আমি কত ভালোবাসি। আমি কি ওর সাথে খারাপ ব্যবহার করে ভুল করেছি? ও কি কষ্ট পাচ্ছে? ঋতুকে বুঝেছে যে ও যখন আমাকে অবহেলা করতো তখন আমার কেমন কষ্ট হতো। এমনি হাজারো প্রশ্ন নিয়ে আমি ঘুমিয়ে গেলাম। অবশেষে আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আমার মনে হলো যে কারো হাত আমার গায়ের উপরে আছে। আমি ব্যথা ব্যথা শরীর নিয়ে ঘুরে দেখি ঋতু আমাকে চেপে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ ওর মায়া পরে মুখখানি দেখলাম, কিন্তু ও তা দেখে ফেললো। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে বললাম, আপনি আমার রুমে কেন? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি আমার বিছানায় কেন? আপনার সাহস হয় কি করে যে একটা লুচ্চা ছেলের সাথে শেয়ার? আমি তো লুচ্চা, কারো জন্য পারফেক্ট না, তাহলে কেন আপনি আমার বিছানায়? তুমি বিছানা থেকে নামলে কেন? তুমি ব্যথা পাবে তো। ব্যথা? এই বুকের মাঝের ব্যথার চেয়ে বাহিরের ব্যথা তুচ্ছ। আর আপনি কার পারমিশন নিয়ে আমার রুমে এসেছেন? তোমার সাথে যা করেছি সব না বুঝে করেছি, প্লিজ ক্ষমা করে দাও। আর তোমার রুমে আসতে কারো পারমিশন লাগবে নাকি? কেন লাগবে না? আপনার রুমে ঢুকতে যদি পারমিশন নিতে হয় তাহলে আমার রুমে ঢুকতে পারমিশন নিতে হবে। আর আপনি আজ থেকে আমার সাথে কথা বলবেন না। তুমি আমার স্বামী, সো তোমার সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো বলো? কেন, রাহাত ছেলেটি কই গেল? ওই লুচ্চার কথা বলবে না প্লিজ। বাহ, চমৎকার। সব ছেলে লুচ্চা, আমি লুচ্চা, রাহাতও লুচ্চা। অতীত ভুলে যাও, চলো না ভবিষ্যৎ নিয়ে ভাবি। আমার ভবিষ্যৎ অন্য মেয়ে ভাববে, আপনি না। আর আমি এখন ফ্রেশ হতে যাব। অন্য মেয়ে মানে কি বলতে চাও তুমি? ঋতু আমার টি শার্টের কলার ধরে বলল, কেন, আপনার বয়ফ্রেন্ড থাকতে পারে, আমার কি গার্লফ্রেন্ড থাকতে পারে না? আমি ঋতুর হাত থেকে আমার টি শার্ট সারিয়ে বললাম, তুমি মিথ্যা বলছো, তুমি শুধু আমাকে ভালোবাসো। ঋতু আমাকে ওর বুকের মাঝে নিয়ে বলল, না আমি কোনো মিথ্যা বলছি না। ঋতুকে এক ধাক্কায় ফেলে দিলাম সোফা থেকে। মেয়েটা পড়ে গেল, কিন্তু বিন্দুমাত্র প্রতিবাদ করলো না, কারণ ঋতু বুঝে গেছে ওকে এখন আমি প্রচুর ভালোবাসি, কিন্তু ওকে আমি বলবো না। ও আমার রুম থেকে বেরিয়ে গেল আর আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে মনে মনে বললাম, যাই দেখি পেতনিটা কি করে। আমি ওর রুমের সামনে যেতে শুনতে পেলাম কান্নার আওয়াজ। আমি আস্তে করে দরজাটা সরিয়ে দেখি ঋতু হাত দিয়ে রক্ত ঝরছে। আমি গিয়ে ঋতুকে বললাম, আরে আরে, হাত দিয়ে রক্ত পড়ছে কেন, কি হয়েছে আপনার? আমি ঋতুকে টাচ করা মাত্রই অজ্ঞান হয়ে গেল। আমার হাতের দিকে তাকিয়ে দিয়ে ফলকাটা ছুরি দিয়ে হাত কেটেছে। পাশে পড়ে আছে ছুরিটা আর একটা চিরকুট। আমি চিরকুট আমার প্যান্টের পকেটে রেখে দিয়ে আঙ্কেল আন্টিকে ডাকতে গেলাম। আঙ্কেল আন্টি বসে চা খাচ্ছে। এমন সময় বললাম, আঙ্কেল আন্টি আপনারা এক্ষুনি ঋতুর রুমে আসেন, ঋতুর অবস্থা ভালো না। কেন, কি হয়েছে ঋতুর? ঋতু আমার জন্য হাত কেটে ফেলেছে। আচ্ছা, কান্নাকাটি বন্ধ কর আর এখন এসো। আমি আঙ্কেল আর আন্টি ঋতুর রুমে গিয়ে দেখি একই অবস্থা, হাত দিয়ে অনায়াসে রক্ত পড়ছে। আন্টি দেখে অজ্ঞান হয়ে গেল। আঙ্কেল আন্টিকে ধরে বসালো। আমি হাসপাতালে ফোন দিলাম। কিছুক্ষণ পর হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স এসে হাজির হলো। আমরা সবাই মিলে ঋতুকে গাড়িতে করে ওই হসপিটালে নিয়ে গেলাম। এসে ঋতুকে এমার্জেন্সিতে ঢুকিয়ে দিল। আমি গিয়ে আঙ্কেলকে বললাম, আই এম সরি আঙ্কেল। ঋতুকে ছাড়া তুই থাকতে পারবি? ঋতু কি বাঁচবে? হ্যাঁ, ওকে বাঁচাতে হবে, ও না বাঁচলে আমার কি হবে? আঙ্কেল আন্টি জোরে ধরলো আমাকে। কিছুক্ষণ পর আইসিইউ থেকে ডাক্তার বেরিয়ে এলো। সাথে সাথে আঙ্কেল গিয়ে বলল, কেমন আছে এখন? এক্ষুনি কিছু বলা যাবে না, 24 ঘন্টা সময় লাগবে। আঙ্কেল আন্টি আর আমি এই কথা শুনে চুপসে গেলাম। আঙ্কেল ঘেমে যাতা অবস্থা, আন্টি শুধু কান্নাই করছে। আমি পুষ্পকে ফোন দিলাম, হ্যালো পুষ্প, হ্যাঁ বলো। তুমি এক্ষুনি হাসপাতালে চলে এসো, ঋতু শরীর খারাপ। কি হয়েছে ঋতু? এসব কথা ফোনে বলা যাবে না, তুমি এক্ষুনি এসো তাড়াতাড়ি। এই বলে আমি ফোন কেটে দিলাম। 11:30 পুষ্প এলো। এসে আন্টিকে বলল, কেমন এখন আন্টি? 24 ঘন্টা পর বলা যাবে, ডাক্তার বলল। চিন্তা করবেন না, সব আগের মতো হয়ে যাবে। আমি পুষ্পকে বললাম, পুষ্প তুমি আঙ্কেল আন্টি খেয়াল রেখো, আমি আসতেছি। কই যাবে তুমি? কিছু খাবার কিনতে যাব। আচ্ছা যাও। আমি খাবারের কথা বলে চলে এলাম একটু ওদের থেকে দূরে। এসে ঋতু লেখা চিরকুটটা বাহির করে পড়লাম। আপনারা পরে দেখেন কি লেখা ছিল। প্রিয়, হ্যাঁ মানি তোমায় খুব ছোট থেকে অবহেলা করেছি, বকা দিয়েছি। বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। কখন জানো? যখন আমি তোমাকে বাড়ি থেকে বের করেছিলাম, কিছুক্ষণ পরে তুমি খাবার এনেছিলে তখন থেকে। কিন্তু দেখো কি আমার কপাল, এক সময় ছিল আমি তোমাকে অবহেলা করেছি, আর এখন তুমি আমায় করছো। আমার চোখের সামনে আমার তুমি অন্য কারো হও সেটা আমি দেখতে পারতাম না, আর তোমার ভাগ আমি অন্য কাউকে দিতেও পারতাম না। তাই আমি ডিসিশন নিলাম সুইসাইড করব। সুখে থেকো আর নিজের প্রতি যত্ন নিও। ইতি, তোমার প্রিয় ঋতু।
আমি ঋতুর এই কথাগুলো পড়ে আমার দু চোখ দিয়ে অনায়াসে পানি পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে আঙ্কেল আন্টির এখানে এসে হাজির হলাম। আঙ্কেল আন্টি জোর করে খাবার খাওয়ালাম, পুষ্প আর আমিও খেলাম। এইভাবে চলে গেল 24 ঘন্টা। অবশেষে আমি ডাক্তারকে বললাম, ডাক্তার আঙ্কেল, আমার রোগী কেমন আছে এখন? তোমরা চাইলে দেখা করতে পারো এখন। ও আচ্ছা। আমরা সবাই ঋতুর কাছে গেলাম। ঋতুকে আমি ডাক দিলাম, ঋতু দেখো আমরা সবাই এসেছি। ঋতু ঋতু আস্তে করে মায়া ভরা চোখ দুটো খুলতেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি ঋতুকে জড়িয়ে ধরলাম। সে দেখে আঙ্কেল আর আন্টি বেরিয়ে গেল। পুষ্প বলল, এই যে মিস্টার রোমিও। আমার গার্লফ্রেন্ড। বলো কি বলবে? ঋতু আমাকে বলল, এই তাহলে আপনার গার্লফ্রেন্ড? ঋতু আমার বুকে 3-4টা ঘুষি দিয়ে বলল, হ্যাঁ রে ঋতু, এটা আমার শুধু ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। পুষ্প আমার কান ধরে বলল, আর এর সাথে আমাদের দুষ্ট মিষ্টি ভালোবাসার গল্পটি শেষ হলো। আল্লাহ হাফিজ। মাফি যেদিন ব্রেকআপ করার জন্য রেস্টুরেন্টে আমাকে ডেকে এনে শান্ত নরম সুরে বলল, রাইহান, তুমি আমাকে ভুলে যাও। আমার পক্ষে এই রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। বাবা আমার বিয়ে ঠিক করেছে। মাফির এই কথা শুনে আকাশ ভেঙে যেন আমার মাথার উপরে পড়ার উপক্রম প্রায় হয়েছিল। বাকরুদ্ধ যেন হারিয়ে ফেলেছিলাম। আমার হাসি উজ্জ্বল চেহারা নিমিষে বিষণ্ণতায় পরিণত হয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলি, মাফি তুমি আমাকে কি বলছো? একবার ভেবে বলছো তো? মাফি মাথা নিচু করে চোখের জল ছেড়ে দিয়ে বলে, আমার এখন কিচ্ছু করার নেই। এছাড়া বাবা আমার উপর অনেক বিশ্বাস ভরসা করেন। তবে এখন আমরা চাইলে পালিয়ে বিয়ে করতে পারি ঠিকই, কিন্তু বাবা মা যে সমাজের মানুষজনের কাছে ছোট হয়ে যাবে। সবাই আমার বাবা মাকে কটু কথা শোনাবে। আমার দ্বারা এরকম পরিস্থিতি উপস্থাপনা হোক আমি তা কোনোভাবেই চাই না। প্রয়োজনে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে রাজি, তবুও সমাজের মানুষজনের কাছে আমার বাবা মাকে ছোট করতে পারবো না। এই বলে মাফি তার দু চোখ জোড়ায় অশ্রু ফেলে হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিয়ে কিছুক্ষণ নীরবতা থাকার পর আবার বলল, তুমি আমাকে ভুলে যাও প্লিজ। মাফির কথাগুলো নীরব হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে শুনছি। বলার মতো কোনো শব্দ কণ্ঠনালী থেকে বের হচ্ছে না। আজকের দিনটা কেন জানি দুঃস্বপ্ন মনে হচ্ছে। যে মেয়ে আমাকে একদিন না দেখলে কল মেসেজের নোটিফিকেশনে ফোন ভরে যেত, সে কিনা আচমকা যেসব বলছে তা সত্যি মেনে নেওয়ার মতো না। আমার অগোছালো জীবনে একমাত্র মাফি আমাকে গোছালোভাবে চলাফেরা করতে শিখেছে, আর আজ হঠাৎ ভুলে যাওয়ার কথা বলছে। চোখ জোড়া কেমন জানি আমার ভিজে উঠছে। নিজেকে কিছুটা স্বাভাবিক রেখে বললাম, এই বিয়েটা কি কোনোভাবে ভাঙা যায় না? সম্ভব না। বিয়ের ব্যাপারে সব কথা একদম ঠিকঠাক করা হয়েছে। সবকিছু ঠিকঠাক করার আগে তুমি বাধা দিতে পারোনি? আমার অগোচরের সব কথাবার্তা হয়েছে, জানলে অবশ্যই বাবাকে বলে আটকাতাম, কিন্তু ভাগ্য মন্দ হলে যা হয় আর কি। একদিনে বিয়ের সম্পূর্ণ কথা পাকা করে তারপর আমাকে জানিয়েছে। বিয়েটা তাহলে হচ্ছে? হুম। কিছুক্ষণ দুজনে নিঃস্ব হয়ে গেলাম। আমার চোখ থেকে 2 ফুটটা নোনা জল গাল বেয়ে পড়ার আগে হাত দিয়ে তা হাড় করে কান্না জড়িত কণ্ঠে বললাম, আমার দায়িত্বতার কারণে তোমাকে হারাতে হচ্ছে। আর যদি আর্থিক অবস্থায় তোমাদের সমকক্ষ হতাম তাহলে হয়তো তোমাকে এভাবে আমার কাছ থেকে হারাতে দিতাম না। মাফি কথা শুনে বসা থেকেই উঠে চলে যেতে লাগলো। পিছন দিক থেকে ডেকে বলে উঠলাম, মাফি চলে যাচ্ছ? আর একটু বসোই না। আজকের পর থেকে তো তোমাকে চিরতরের জন্য হারিয়ে ফেলবো, হয়তো আর দেখা হবে না। মাফি কথা শুনে দাঁড়িয়ে গেল এবং আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ আমাকে এখানে থাকতে বলো না। নিজেকে সংযত রাখতে পারছি না, যেতে দাও আমায়। তোমাকে জোর খাটিয়ে কথা বলার অধিকার হয়তো ইতিমধ্যে আমার উঠেই গেছে, তা আমি বেশ ভালো মতোই বুঝতে পারছি। চলে যাও, আটকাবো না। নিশ্চুপ। মাফি নিশ্চুপ দেখে আমার বুকের বাপাসে যেন ধারালো ছুরি দ্বারা হৃদয়ে অবিরাম আঘাত করে ক্ষতবিক্ষত করে তুলছে। কান্না জড়িত কণ্ঠে শুকনো হাসিতে বললাম, বিয়েতে আমাকে ইনভাইট করবা না? মাফি 2 চোখের অশ্রু ছেড়ে দিয়ে বলল, আমার বিয়েতে সবাই আসলেও তুমি এসো না প্লিজ। এই বলে মাফি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল, আর আমি অবাক দৃষ্টিতে তার চলে যাওয়ার প্রাণে তাকিয়ে রইলাম। আপনারা হয়তো ভাবছেন, এত ভালোবাসা থাকার পরেও কেন তাকে অমনি ছেড়ে দিলাম? এটাই তো ভাবছেন? তাহলে শুনুন, তার আগে পরিচয় পর্ব থেকে শুরু করা যাক। আমি রায়হান, এবার অনার্স 2য় বর্ষে পড়ছি। গরিব বাবা মার একমাত্র সন্তান। অনেক কষ্ট করে তারা আমাকে ঢাকায় পড়াশোনার সুবাদে পাঠিয়েছে। আর এই মুহূর্তে যে মেয়েটি রেস্টুরেন্ট থেকে কান্না করে বিয়ের কারণ দেখিয়ে ব্রেকআপ করে চলে গেল, ওর নাম মাফি। পড়াশোনায় আমার 1 ইয়ার জুনিয়র, মানে এবার অনার্স 1ম বর্ষে পড়ছে। মাফির বাবা আমাদের ক্যাম্পাসের প্রিন্সিপাল। আর্থিক অবস্থায় মাশাআল্লাহ অনেক ভালোই আছে। তার তুলনায় আমার পরিবার খুবই তুচ্ছ একটা ব্যাপার। মাফি নিজে বলতো,
তুমি আর যাই কিছু করো না কেন, পড়াশোনাটা তোমাকে ঠিকভাবে করতে হবে, নইলে আমাকে সারা জীবনের মতো তোমাকে হারাতে হবে। মাফি এই কথা শুনে আমি আন্দাজ করে নিতাম যে ভালোভাবে পড়াশোনাটা শেষ করতে পারলে চাকরিটা অবশ্যই মিলে যাবে। তখন মাফি বাবার সামনে গিয়ে যোগ্যতা নিয়ে দাঁড়াতে পারবো, এটা ভেবেই মনোযোগ সহকারে পড়ালেখায় ফোকাস দিই। এবং মাফির দুষ্ট মিষ্টি শাসন ও খুনসুরিতে এক পর্যায়ে রিলেশনটা খুব ভালোই চলছিল। কিন্তু আজ ওরা আমাকে রেস্টুরেন্টে ডেকে এনে আচমকায় ব্রেকআপ করবে তা আমি কল্পনাও করতে পারিনি। তবে আজ যদি আমার আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে অবশ্যই কোনো না কোনো উপায়ে মাফিকে আটকানোর চেষ্টা করতাম, সহজে আমার কাছ থেকে হারাতে দিতাম না। তাছাড়া অনার্সে দ্বিতীয় বর্ষে পড়ো একজন বেকার ছেলের হাতে কোনো সচেতন বাবা মাই তার মেয়েকে সে ছেলের হাতে তুলে দেবে না, এটা আমি ভালো করেই বুঝতে পারতাম। আর সবচেয়ে বড় কথা, মাফি নিজেই এই ভালোবাসার ক্যাচ গলা টিপে হত্যা করে ফেলল। যাই হোক, যদি ওর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সুখে থাকতে পারে তো থাকুক, আমার কথা না ভাবলে চলবে। এবার বর্তমানে ফেরা যাক। রেস্টুরেন্ট থেকে হাজার মন খারাপ নিয়ে মেসে চলে আসছি, আর মনে ভেবে যাই মাফি কি আমার সত্যিকারে ভালোবাসছে নাকি টাইম পাস করার জন্য। এসব ভেবে দিনটা অমনি কেটে গেল। পরের দিন ক্যাম্পাসে যাই, যদিও মন ভালো নেই। দু এক ক্লাস নেওয়ার পরই প্রিন্সিপাল স্যার তার মেয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট করলো। সবাই শুনে খুশি আর আমি নিশ্চুপ হয়ে আছি। প্রিন্সিপাল স্যার রুম ত্যাগ করার পর ক্লাস থেকে আমি বের হয়ে যাই। ক্যাম্পাসের মাঠে আসতে লক্ষ্য করি মাহি তার বান্ধবী নীতুর সঙ্গে হেসে হেসে কথা বলছে। তা দেখে আমার খারাপ লাগা আরও ভীষণভাবে লাগতে শুরু করলো। নীতুর সঙ্গে হেসে হেসে কথা বলার মাঝে হঠাৎ আমাকে দেখতে পেয়ে মাফি বলে উঠল, কিছু বলবা? না, কিছু বলার নাই। তাহলে আমার দিকে তাকিয়ে আছো কেন? সরি। এ বলে মাফিকে পাশ কাটিয়ে চলে আসি। 2 দিন মাফি অনেক পর হয়েছে। আগে দেখা হলে দুষ্টি মিষ্টি হাসি দিয়ে কথা বলতো, আর এখন আমাকে দেখে বিষণ্ণতার মুখশ্রী কালো রাখে। হয়তো আমাকে দেখলে মাফিরও খারাপ লাগে। দুজন মিলে এতদিন যা ভেবে রেখেছিলাম তা এখন পুরো ভিন্ন হয়ে গেল। যাই হোক, ক্যাম্পাসে কদিন থাকা যাবে না। আমার সামনে মাফির বিয়ে নিয়ে সবাই আনন্দ উল্লাসে মেতে থাকবে, আর আমি মন খারাপ নিয়ে উদাসীন হয়ে বসে থাকবো? কখনোই না। প্রয়োজনে কিছুদিনের জন্য এখান থেকে চলে যাব, সেটা আমার পক্ষে ভালো হবে। আনমন এসব ভেবে তারপর গ্রামে চলে যাই। গ্রামে এসে পুরাতন বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা আর আড্ডাতে মাফির কথাগুলো ভোলার চেষ্টা করলাম। সারাদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করলেও তখন ঠিক মাফির কথা অতটাই মনে হতো না। কিন্তু রাতে ঘুমানোর সময় আগেকার দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো মনে পড়ে যায়, এবং সে মেমোরিজগুলো কথা ভেবে অদ্ভুত এক চাপা কষ্ট হয়। খুব ইচ্ছে হয় অপ্রকাশিত অনুভূতির কথাগুলো জানিয়ে দিই, কিন্তু সে অধিকার তো আমার নেই। ও তো নিজে বলেছে বলে যেতে, তাহলে নিজের আত্মসম্মান বিশেষণ দিয়ে একবারে ফোনে কথা বলা মোটেও ঠিক হবে না। মনে ভেবে মাবির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই, এবং গ্যালারিতে ওর যা ফটো ছিল সব ডিলিট করে দেই, এবং ভুলে যেতে চেষ্টা করলাম। সময় সাপেক্ষে মাফির কথা কিছুটা ভুলেও যাই। 2 মাস পর এক্সামের সুবাদে আবার ক্যাম্পাসে ফিরে যেতে হলো। মনে এক অদ্ভুত খারাপ লাগা কাজ করছে মাফির কথা ভেবে। এতদিনে হয়তো হানিমুনেও যাওয়া শেষ করে ফেলেছে। যাই হোক, ওর কথা ভেবে শুধু শুধু নিজের মাঝে খারাপ লাগার অনুভূতি সৃষ্টি করে লাভ নেই। ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তো থাকুক না। আমি না হয় দূর থেকে দোয়া করলাম। ভালোবাসলে যে পূর্ণতা পাবে এরকম তো কথা কোনো জায়গায় লেখা নেই। এরকম মনোভাব নিয়ে আবার ক্যাম্পাসের মাঠে পা রাখি। বন্ধুগুলো আমাকে দেখতে পেয়ে অনেক খুশি। বন্ধুদের সঙ্গে আড্ডা পর্ব শেষ করে ক্লাসে চলে যাওয়ার মাঝেই হঠাৎ করে মাপির বান্ধবী নিতু আমাকে পেছন থেকে রায়হান ভাই বলে ডেকে উঠল। নিতুর কথা শুনে দাঁড়িয়ে যাই এবং জানার আগ্রহে বললাম, কিছু বলবা নিতু? নিতু কিছুটা আমতামতা করে জবাব দেয়, ভাইয়া, আপনি তো আজ 2 মাস পর ক্যাম্পাসে আসলেন, ওইদিকে মাফি আপনার খোঁজে হয়রান। আমাকে খোঁজার কি দরকার? না মানে মাফি কি জানি আপনাকে বলতে চায়। আর একটি কথা, মাফির এখনও বিয়ে হয়নি, সেদিন একটা দুর্ঘটনায় বিয়েটা ভেঙে গিয়েছে। নিতুর কথা শুনে কিছুটা আটকে উঠলাম। দুর্ঘটনায় বিয়ে ভেঙেছে মানে? কিছুই তো বুঝতে পারছি না। জানার আগ্রহ থাকলেও নিতুকে বললাম, ওর বিয়ে দুর্ঘটনায় ভাঙুক আর যাই হোক, এ বিষয়ে জানার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। মাফির বিষয়ে কথা না বলেই খুশি হব। নিতু এই কথা শুনে মাথা নিচু করে চলে গেল, আর আমি ক্লাসে চলে যাই। এইভাবে 2টা দিন কেটে গেল। আমি আমার মতো ক্যাম্পাসে যাতায়াত করছি, বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে আছি। ভালোই চলছে। আগে মাফির কথা ভাবলে একটু খারাপ লাগলেও এখন আর তা লাগে না। 1 সপ্তাহ পর হঠাৎ মাফির সঙ্গে ক্যাম্পাসে দেখা, তো আমি আমার মতোই যাচ্ছি। হঠাৎ মাফি আমার সামনে এসে বলল, কেমন আছো? মাফির এই কথা শুনে স্বাভাবিকভাবেই বললাম, হ্যাঁ ভালোই তো আছি। আমি কেমন আছি তা জানতে চাইলে না? তোমার ভালো মন্দ খবর নেওয়ার মতো তো একজন আছি। কার কথা বলছো?
তোমার হাজবেন্ড। সেদিন সড়ক দুর্ঘটনায় আমার বিয়েটা ভেঙেছে। হয়তো তোমাকে কষ্ট দিয়ে অন্য একজনের স্ত্রী হতে চেয়েছিলাম বলেই এই দুর্ঘটনা ঘটেছে। কি দুর্ঘটনা ঘটেছে? সেদিন আমার বিয়ে নিয়ে বাসার আত্মীয় স্বজনরা আনন্দ উল্লাসে মেতেছিল চারপাশে। আত্মীয় স্বজন হইচই। এমন সময় রফিক মামা খবর নিয়ে এলো গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাকি বলের হাত পা ভেঙেছে। নিউজটা শুনে যতটা খারাপ লেগেছে তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছি সেদিন তোমার কথা ভেবে। মাফির কথা শুনে মুখে শুকনো একটা হাসি দিয়ে বললাম, আমার জন্য তোমার আবার কষ্ট হয়? নিশ্চুপ। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো কিনা তা আমি সঠিক জানি না, তবে সত্যিকারে ভালোবাসলে সেদিন সহজে ব্রেকআপটা করতে পারতে না। যাই হোক, এসব কথা বলে সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। এবার আমি আসি। এই বলে চলে আসতে যাব, পিছন দিক থেকে আবার বলে উঠলো, আমার কথা না শুনে চলে যাচ্ছ? কি বলতে চাও বলো। আমার উপর তোমার অনেক রাগ হচ্ছে তাই না? তোমার উপর রাগ অভিমান করার কোনো অধিকারও তো আমার নেই। তুমি চাইলে তো আবার সে অধিকার ফিরে পেতে পারো। আমি নিশ্চুপ। তোমাকে কষ্ট দিয়ে সেদিন বিয়ের পিড়িতে বসা আমার উচিত হয়নি। তোমার কষ্টটা আমার উপলব্ধি করে প্রয়োজন ছিল, কিন্তু তা আমি করিনি। এর জন্য হয়তো উপরওয়ালা আমার বিয়ে এইভাবে ভেঙে দিয়েছে। নিশ্চুপ। আমাকে দ্বিতীয়বারের মতো একটা সুযোগ দিবা? এবার কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্টের মাঝে ফেলবো না। প্রয়োজনে বাবার সঙ্গে কথা বলে আমাদের সম্পর্কের কথা জানাবো। তোমার যখন বাবা বিয়ে ঠিক করলো তখন তো মুখ ফুটে আমার কথা বলার একটু সাহস পেলে না, তাহলে এখন কেমনে পাবে? এবারও নিশ্চুপ। প্রকৃতপক্ষে তুমি আমাকে ভালোই বাসনি, আর সম্পর্ক যেহেতু একবার ভেঙেছে তো দ্বিতীয়বার জোড়া লাগানোর প্রয়োজন নেই। প্লিজ এমনটা বলো না, একবার তো সুযোগ দাও। সম্ভব না। প্লিজ এবার সুযোগটা দাও। সেদিন মাফির আকুতি মিনতি দেখে প্রথমে ভেবে নিলাম যা হবার তা হয়েছে, এবার না হয় আপন করে নিই, কিন্তু পরক্ষণে নিজের আত্মসম্মানের কথা ভেবে আপন করে নিইনি। সম্পর্ক যেহেতু একবার ভেঙেছে, জোড়া লাগানোর নো মোর চান্স। এরকম চিন্তাধারা নিয়ে মাফির জীবন থেকে সরে যাই। ক্যাম্পাসে আসলে মাফি অনেক অনুরোধ করে বলে পুনরায় রিলেশনটা কন্টিনিউ করতে, কিন্তু আমি তা শুনিনি। কয়েক মাস পর মাফির বিয়েও হয়ে যায়। বিয়ের রাতে মাফি ফোন করে অনেক কান্নাকাটি করে। শেষবারের মতো বলেছিল, শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসবা, আপন করে নিবা। বলো আমি এই বিয়ে ছেড়ে এখনই তোমার কাছে ছুটে যাব, তবুও তুমি মুখ ফিরিয়ে থেকো না প্লিজ। মাফির কথার প্রতি উত্তরে বলেছিলাম, তোমাকে ফিরিয়ে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তবে হ্যাঁ, ওই দিন যদি রেস্টুরেন্টে ব্রেকআপ না করতে তাহলে আজ যেভাবেই হোক তোমাকে নিজের কাছে নিয়ে আসতাম, কিন্তু এখন তা সম্ভব না। তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে থাকো। আল্লাহ হাফিজ। পরিশেষে একটা কথাই বলতে চাই সবাইকে উদ্দেশ্য করে, সেটা হলো যে একবার সম্পর্ক ভাঙে সে যে দ্বিতীয়বার ভাঙে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ সে যদি সাহস করে বাবার কাছে বলতেই পারতো তাহলে আগে বললো না কেন? এখন কি এতটাই সাহস বেড়ে গেল? আসলে ভালোবাসা যে মিথ্যা তা না, ভালো যারা বাসে তারাই মিথ্যা, কিন্তু ভালোবাসা মিথ্যা না। সত্যিকারে ভালোবাসতে জানলে সেটা কখনো মিথ্যা হয় না। তাই যদি কাউকে ভালোবাসতে চাও মন থেকে ভালোবেসো, টাইম পাস করার ভালোবেসো না। আর যদি টাইম পাস করার ইচ্ছে থাকে সেরকমেরই জীবনসঙ্গী বেছে নিয়ে টাইম পাস করো। তাকে আগে জানিয়ে দাও তোমাকে আমি বিয়ে করতে পারবো না, জাস্ট টাইম পাস। তুমি কি রাজি? দেখো সে রাজি হয় কিনা। অবশ্যই রাজি হবে, কারণ তুমি যেরকম কোয়ালিটি তেমন কোয়ালিটি তুমিও পাবে। আল্লাহ হাফেজ।